মেয়েরা শিখতেছে কিভাবে পুরুষদেরকে ধ্বংস করতে হয়, তারপর শেষ করতে হয়, মামলা দিয়ে কষ্ট দিতে হয়। তুমি কোন দিক দিয়ে ধ্বংস হয়েছে? তোমার তো কোনো কিছুই স্টপ নেই, কোনো কিছুই স্টপ নেই। তোমরা চাইলে একটা পুরুষকে, একটা মেয়ে চাইলে বাংলাদেশে একটা পুরুষকে ধ্বংস করতে পারে। এই আইন আছে, এই আইন ব্যবস্থা ব্যবহার করতে পারবা, অপব্যবহার করতে পারবা। এটা তুমি ভিডিও এখানে স্টপ করে দিতে পারেন, এবং আমি জানি আপনার সৎ সাহস আছে পুরো ভিডিওটা করার, এবং আপনি যেভাবে করবেন আমি সেভাবেই প্রচার করবো। আমি গিভিং ইউ দ্য ওয়ার্ড, বাট আপনি যতটুকু করেছেন চাইলে আপনি এখনই স্টপ করে দিতে পারেন, আমি এতটুকুই প্রচার করবো। ওকে ওকে ফাইন। যে মানুষটা আপনার ওয়াশরুমে গেলে পর্যন্ত ক্যামেরা নিয়ে দৌড়ায়, সেই মানুষটা তার বিয়ের সময় রেকর্ড করবে না, ভিডিও করবে না, এটা কি গ্রহণযোগ্য? লায়লা, আপনার কিছু বলার আছে? যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা, সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে, এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল। ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে, মাল্টিপল নাম্বার, ঠিক আছে? এটা নিয়ে কিছু বলবা তুমি? তোমার অনেকগুলো বার্থ সার্টিফিকেট। ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র্যাব বা পুলিশ থেকে কোনো রকম গ্যাংয়ের কিশোর অপরাধী তুমি 2020-এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা, এরকম কোনো ঘটনা কি আছে? ভিডিও কি আছে? ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ও দেখাচ্ছে, তুমি থাকো। এটা মানে এর কি দেখা লায়লা, এর কি দেখা আমারে বলেন জাস্ট। ঠিক আছে, তুমি এই বস্তির ছেলের জন্য কেন এত পাগল হয়েছো? কেন তুমি মামলার পর মামলা দিয়ে তাকে আটকে রাখতেছো? মামলা দিয়ে কেউ আটকায় রাখে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এখানে আসার, যেটা মধ্যে আমি সেকেন্ড টাইম বললাম। ভাই ফর ইওর টাইম, বিকজ খুব শর্ট নোটিসে আপনি আমাকে সময় দিয়েছেন। জি, আমি আজকে আসলে একটা পার্টিকুলার টপিকে এখানে কথা বলতে এসেছি। আমার লাইফের পার্টিকুলার টপিকটা, যেটা এখন আমার লাইফের জন্য খুব একটা হ্যাসেলমূলক সিচুয়েশন চলে আসছে। তো এটা শুরু করতে হলে আমি যদি চলে যাই থ্রো ব্যাক টু 2020, যখন একটা কোভিড সিচুয়েশন চলছিল, তখন যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, খুব একটা আলোড়ন সৃষ্টি করেছিল ওই টাইমে। ধরেন এপ্রিল মে এরকম একটা টাইমে, যে একটা ছেলেই বলা যায়, একটা ছেলে পিঙ্ক কালারের চুল, হোয়াইট কালারের চুল, অনেক কান্নাকাটি করছে, অ্যান্ড তার আম্মু, তার ব্রাদার অ্যান্ড সিস্টার যারা হ্যান্ডিক্যাপ, এবং তার কিছু সারাউন্ডিং ফ্রেন্ডস অনেক কান্নাকাটি করছেন, ইমোশনালি মানুষের অ্যাটেনশন সিক করছে, অ্যান্ড খুব হেল্প চাচ্ছে, সাহায্য চাচ্ছে, যে আমাকে কেউ সেভ করো, আসলে আমার ফ্যামিলিটা আমার উপরে ডিপেন্ডেন্ট, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি খুব ছোট একটা মানুষ, আমি যদি কোনো ভুল করে থাকি অ্যান্ড যদি কোনো ক্রাইম করে থাকি, আমাকে শিখিয়ে দাও, আমাকে শিখালেই আমি শিখবো। এই জিনিসগুলো খুব একটা, আমরা তখন ফেসবুক ইউজার ছিলাম, খুব কম, ইনস্টাগ্রাম হয়তো খুব কম একটা ইউজ করতাম, ফেসবুক ইউজার ছিলাম, বা টিকটক লাইকি এই প্ল্যাটফর্মগুলো আসলে আমার জানা ছিল না। তো ফেসবুকের ওই সিচুয়েশনটাতে আমি এই জিনিসগুলো আমার খুব অ্যাটেনশন ড্র হলো। তাহলে আমি বুঝিনি, মানে ইনসিডেন্ট আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন? মানে এটা কে, আমি ধরে নিচ্ছি আপনি যে ব্যক্তিটার নাম মেনশন করতে চাচ্ছেন না, আপনি কি দেখেছেন আসলে ফেসবুকে? আমি দেখেছি যে বিভিন্ন ধরনের ভিডিও স্ক্রল করলে সামনে আসতেছে, সেটা হচ্ছে যে হি ইজ সিকিং ফর হেল্প, সে সাহায্য চাচ্ছে মানুষের কাছে, কান্নাকাটি করছে, তার মা সহ ভিডিওতে, তার মা। এটাই কি আপনার প্রথম দেখা থাকে? এটাই আমার প্রথম দেখা ফেসবুকে। সে এবং তার বলছে যে আমার ভাই বোনরা কথা বলতে পারে না, অ্যান্ড আমার মা খুব অসুস্থ, আমার বাবা মানসিকভাবে ঠিক নেই। তো এই পর্যায়ে আমাকে সবাই একটু হেল্প করেন, সবাই একটু আমাকে সাপোর্ট করেন। এখন যে সিচুয়েশনটা আসলে হচ্ছে, মানে 5 বছর পরে এখন কিন্তু ঠিক ওরকম একটা সিচুয়েশন হচ্ছিল, বাট তখন তার ফ্যামিলি মেম্বাররা সহ সে ফেসবুকে এসেছিল। কারণ যেটা হচ্ছে যে তাকে কিশোর গ্যাং হিসেবে চিহ্নিত করা হয়েছিল, এবং তাকে কিছুদিন পর ল এনফোর্সমেন্ট এজেন্সি নিয়ে যাচ্ছিল, র্যাব নিয়ে গেল, সিআইডি নিয়ে গেল, ডিবি নিয়ে গেল। 2020 সালের ঘটনা এটা, 2020 সালের ঘটনা। এবং সে সবখানে মুচলেকা দিয়ে, বিকজ সে ক্লেম করছে যে হি ইজ চাইল্ড অ্যান্ড তার ভুল হয়ে গেছে, তাকে হেল্প করা হয় এবং সে ভুল করে ফেলেছে। তো এই সবের ঘটনা দিয়ে সে মুচলেকা দিয়ে আসতেছে, এবং তার জীবনটা যেন সুন্দর করে গড়ে তোলার জন্য হেল্প করা হয়। তো এরকম কিছু এখন যে ইমোশনাল কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, ঠিক সেম ধরনের ইমোশনাল কথাগুলো তখন আমি দেখেছি। মানে এই ভিডিওর আগে আপনি তাকে দেখেননি কখনো? এই ভিডিওর আগে আমি কখনোই তাকে দেখিনি। ওকে। এবং আমার খুব খারাপ লাগলো, মন খারাপ লাগলো
যে তার যেটা সে হাইলাইট করলো যে আমার আম্মু ভেরি সিক, আমি ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম, আমি ভিডিও করে করে টাকা ইনকাম করে আমার ফ্যামিলিকে চালাই এবং আমার দুজন ভাই বোন প্রতিবন্ধী, তারা কিছু করতে পারে না, আমার পুরো সংসারটা আমার উপর ডিপেন্ডেন্ট। যেই একই সিনারিও 2025-এ এসেও কিন্তু আমরা 2025 আমরা একটু পরে আসি। তো আপনি ভিডিওটা দেখলেন এবং আপনি ভিডিওটা দেখার পরে তার যে অবস্থাটা আপনি জানলেন কিভাবে? আচ্ছা, ভিডিওটা যখন দেখলাম, আপনি জানেন যে আমরা যখন ফেসবুকে কোনো একটা টপিকে ভিডিও দেখি তখন দেখা যায় যে ওই টপিকটাই বারবার ওই রিকমেন্ডেশনের ভিডিওগুলো আসে, ওই ভিডিওগুলো চলে আসে। অ্যান্ড ওই ভিডিওগুলোর ইয়েতেই আমার ফিডে দেখা গেল যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যে সে ইফটিজের কারণে দিয়াবাড়ির মতো জায়গায় সে গণধোলাই খেয়েছে, মার খেয়েছে। তারপরে পুরনো একটা ঘটনা চলে আসলো 2018 সালে রংপুরে তাকে মারা হলো এবং র্যাব ধরে নিয়ে গেল এবং ম্যাজিস্ট্রেট বসে তার বিচার করলো, এরকম টাইপের একটা ঘটনাও ওই টাইমেই চলে আসলো। এগুলো ভিডিও আছে আপনার কাছে? অবশ্যই আছে, আমরা ইউটিউবে সার্চ করলেই পাবেন, আপনি ইউটিউবে আছে। আচ্ছা, ইউটিউবে আছে এগুলো? অবশ্যই। ওকে ফাইন, আপনি গল্পটা কন্টিনিউ করেন। জি। তো এই জিনিসগুলো আমার চোখে আসলো, এই জিনিসগুলো। এবং খুব উইয়ার্ড ব্যাপার হলো যে গোলাপি কালারের চুল, কয়দিন পরে সাদা কালারের চুল, হ্যাঁ, সেই জিনিসগুলো একটা নোটিস আসলো। কিন্তু সবচেয়ে মায়া লাগলো ব্যাপারটা, সেটা হচ্ছে যে সে সবার কাছে হেল্প চেয়ে বেড়াচ্ছে। প্লিজ আমাকে কেউ হেল্প করেন, প্লিজ আমাকে কেউ গাইড করেন, প্লিজ আমি ছোট মানুষ, আমি ভুল করে ফেলেছি, আমি আসলে এই ভুলটা করতে চাই না, এই ভুলটা থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই, আমাকে কেউ সাহায্য করেন বা আমাকে প্রপারলি কেউ গাইড করেন। এই জিনিসগুলো তখন আমি দেখছি, আমার খুবই মায়া লাগছে, যেটা এখন লাগছে তার জন্য অনেক মানুষের। তো তখন আমার ওই সিচুয়েশনে খুব মায়া লাগছে। আপনাকে হয়তো বলা হয়েছে যে আমি আসলে আমি ছাড়াও, আমার নিজের পরিবার ছাড়াও, আমার সাথে প্রায় 18টা ফ্যামিলি আছে, 18টা ফ্যামিলি আছে যারা আর কি আমার বাসায় কাজ করে গেছে, তার মা কাজ করে গেছে বা এই ধরনের। তো 18টা এরকম ফ্যামিলি আছে যাদেরকে আমি দেখা যায় যে সবসময় একটু পাশে দাঁড়াই, তাদের সাহায্য করার ব্যাপারে বা তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখার ব্যাপারে বা তাদের বিয়ে শাদী করার ব্যাপারে বা তাদের ছেলে মেয়ে নাতি নাতনির বিয়ে শাদীর ব্যাপারে বা তাদের ইলনেসে, অসুস্থতায় বা তাদের চিকিৎসার কারণে। তো এটা হয়ে আসছে আমি যখন 20 বছর বয়স ছিল আমার, হ্যাঁ, তখন থেকে, মানে 30 ইয়ার্স ব্যাক। আমি প্রসঙ্গে একটু পরে আসতে চাই। আপনি যখন এগুলো দেখলেন এই ছেলেটা সম্পর্কে, এবং আপনি বলছেন যে এটাই আপনার প্রথম দেখা, এর আগে আপনি কখনো একে দেখেন নাই, এর সাথে আপনার সম্পর্কটা হলো কিভাবে? এটাই বলছি। তো যেহেতু আমি পছন্দ করি, যখন আমার মধ্যে কিছু আমি বলবো নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে যে আমি এক নাম্বার কথা, আমি খুব জোরে কথা বলতে পারি না বা কারোর সাথে রুড হতে পারি না। 2 নাম্বার, কেউ যখন আমার কাছে সাহায্য চায় বা হেল্প সিক করে তখন আমি তাকে না বলতে পারি না, আমার যতটুকু সম্ভব আমি তাকে হেল্প করার চেষ্টা করি। 3 নাম্বার, কেউ যখন আমার কাছে এসে সারেন্ডার করে যে দেখো আমি অপরাধ করে ফেলেছি, এটা করেছি সেটা করেছি, তুমি যেভাবেই হোক আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো বা আমার পাশে থাকো বা আমাকে সাপোর্ট করো। তো ওই জিনিসটা তখন কান্নাকাটিটা আমি বারবার দেখছি, অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি ইমোশনাল। তখন ছিল কোভিড টাইম, অ্যান্ড তখন আমরা আই ওয়াজ ওয়ার্কিং ফ্রম হোম, আমি বাসায় ছিলাম। অ্যান্ড আমি তখন সিঙ্গেল মাদার। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, খুবই পার্সোনাল যদিও হয়ে যায় ব্যাপারটা, সেটা হচ্ছে যে মাদার অফ 2 ডটার্স। আমার বড় মেয়ে সে ফিজিক্যালি নট ওয়েল, তার একদম জন্ম থেকেই ব্লাডে ইনফেকশন ছিল, যার কারণে তার ইমিউনাইজেশনটা ঠিক নাই দেখে যে কোনো ডিজিজ তাকে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। তো সে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমই ফিজিক্যালি আনওয়েল থাকে, বাট সে খুব মেরিটোরিয়াস পড়ালেখা করছে, অ্যান্ড আদারওয়াইজ শি ইজ ফাইন। বাট 2 দিন পরই সে ইল হয়ে যায়। অ্যান্ড আমার ছোটো মেয়ে, শি ইজ 8 ইয়ার্স ওল্ড, অ্যান্ড সে হওয়ার আগে থেকেই আমরা সমস্ত টেস্ট করে বুঝতে পেরেছিলাম যে শি উড নট বি আ নর্মাল চাইল্ড কোনো কারণে। তো ওর যেটা হয়েছে যে ওর অনেক রকম ডিসঅর্ডার আছে। শি ইজ হ্যাভিং অটিজম, শি ইজ হ্যাভিং ADHD, শি ইজ হ্যাভিং স্লিপ ডিসঅর্ডার। তার বয়স 8 বছর এবং সে 8 বছরে কোনোদিনও রাতে ঘুমায় না। হ্যাঁ, তো আমি আসলে বিং সিঙ্গেল মাদার, তখন আমার মা ছিল আমার সাথে, আমার এজ দেখে তো বুঝতেই পারছেন আমার মা ইজ ভেরি ওল্ড। অ্যান্ড তখন কোভিড টাইম, আমরা খুব প্রিকশন নিয়ে ভিতরে ছিলাম, একটা আতঙ্ক ছিল, সব কিছু ছিল। এর মধ্যেখানে আমাদের ওই ভিতরে যেটা চলমান ছিল যে ফেসবুকের এই স্টোরিগুলো তখন খুব প্রচার হচ্ছিল।
তো তখন দেখা গেল কি আমার ওর জন্য খুব মায়া লাগলো যে বেচারা, সে সবার কাছে সাহায্য চাচ্ছে, সে প্রবলেমে পড়েছে, হয়তো বুঝতে পারে না, এই ছোট মানুষ এভাবে। তো আমি যাই হোক, আমি ভিডিও দেখা শুরু করলাম আউট অফ কিউরিওসিটি। ওই আমার ফিডে আসতে থাকলো, আমিও দেখতে থাকলাম, আমি তার লাইফস্টাইল দেখছি, সবখানে যেটা বলছে উইথ হিজ মাদার, মা সহ, যে আমাদের আসলে সাহায্য দরকার, হ্যাঁ আমরা আসলে বুঝতে পারি নাই, ভুলগুলো করে ফেলেছি, আমরা আসলে বুঝতে পারি নাই। তো এভাবে করে আমি তার ভিডিও দেখছি। তো ভিডিও দেখতে দেখতে দেখলাম যে সে টিকটক অ্যান্ড লাইকি নামের 2টা অ্যাপে সে পারফর্ম করে, মানে তার যে কি বলবো অ্যাক্টিং স্কিল বলেন বা ড্যান্সিং স্কিল। সো এটা দেখে আপনি টিকটকে ঢুকেছেন? আমি তখন টিকটক ও কি করে সেটা জানার জন্য আপনি ডাউনলোড করলাম যে ও আসলে কি করে। তখন দেখলাম যে সে সুন্দর নাচতে পারে অ্যান্ড সে সেখানে সবখানে বলছে যে আমাকে যদি কেউ সাপোর্ট করেন তাহলে আমি হয়তো শাকিব খানের মতো একজন অ্যাক্টর হতে পারবো, বা আমার এরকম একটা লাইফে একটা সুন্দর একটা সারাউন্ডিংস হবে, বা আমার ফ্যামিলিটাকে বাঁচতে দেন, বিকজ আমার ফ্যামিলিতে এরকম হ্যান্ডিক্যাপ ব্রাদার অ্যান্ড সিস্টার আছে, আমার বাচ্চারাও দে আর নট ওয়েল, সো আই ক্যান এম্প্যাথাইজ যে আসলে হ্যান্ডিক্যাপ বাচ্চারা থাকলে যে সিচুয়েশনটা কেমন হয়, মা বাবার জন্য সিচুয়েশনটা কেমন হয়। আর সে যেটা বলছে যে সে একমাত্র উপার্জন কম ব্যক্তি, এত ছোট বয়সে, সে তখন বলছে যে তার বয়স অনেক 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 কম। তো যাই হোক, আমি তখন তার ভিডিও দেখছি, এবং ভিডিও দেখে আমি ধরেন কোনো একটা ভিডিও আসলো, আমি একটা কমেন্ট করছি যে সুন্দর হয়েছে, গোলাপি চুলের চেয়ে যদি চুলটা কালো থাকতো তাহলে প্রবাবলি ইউড লুক মোর বেটার, বা এরকম ছিঁড়াফাটা জিন্স না পরে যদি তুমি ফর্মাল লুকে ডান্সটা করতে তাহলে হয়তো ভালো হতো। তো এরকম তো তখন আমি নতুন, আমি কোনো ভিডিও করি না, আমার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে দেখছিলাম, আর ইনস্টাগ্রাম আইডি আমার একটা ছিল। তো এরকম যখন 2-1 দিন আমি কমেন্ট করেছি, তো তখন তার টিকটক আইডি থেকে আমাকে নক করা হলো এবং পরবর্তীতে অনেক পরে জানতে চেয়েছি যে এই টিকটক আইডিটা আসলে ওর ছিল না, ওর বন্ধু, মানে যারা ওর সাথে থাকে, ওদের গ্যাং, ওদের কিশোর গ্যাং, যেটা বলেছিল কিশোর গ্যাং 143, ওর কিশোর গ্যাং 143, ওই কিশোর গ্যাং 143 সামওয়ান বা ওদের গ্রুপ বা কিছু, ওরা ওইটা চালাইতো। তো ওইখান থেকে আমাকে নক করা হলো যে তোমার নাম কি, কোথায় থাকো, কে কে আছে ফ্যামিলিতে, বাসা কোথায়, এরকম একটা অ্যাপ্রোচ করতে করতে একটা টাইমে বললো যে দেখা করতে পারবা কোথায়, স্যারিনাতে, হোটেল স্যারিনাতে, এরকম টাইপের একটা জিনিস। বাট আমি তখন জানছি যে আমি হয়তো ওর সাথে কথা বলছি, বাট ইট ওয়াজ নট হিম প্রবাবলি, বা সে থাকলেও এটা তার গ্রুপের সামওয়ান। পরবর্তীতে সেই আইডিটা বন্ধ হয়ে তার রিয়েল আইডি যেগুলো ব্যান করে দিয়েছিল সরকার থেকে, সেই আইডিগুলো পরবর্তীতে ব্যাক চলে আসে, এবং তার সাথে কিছু কাপল অফ পিপল যারা তার সাথে তাকে হেল্প করার জন্য, এরকম দেখছিলাম যে লোকজন তাকে হেল্প করার জন্য, কিছু সাংবাদিক, কিছু বড় ভাই, বা তারা তাকে খুব হেল্প করছে যে ঠিক আছে তুমি এখানে যাও, ওখানে যাও, এরকম করো। তো আমি এগুলো জাস্ট মনিটর করছি, দেখছি অ্যাজ ইউজুয়াল যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আসছে। তখন আর কোভিডের তো পয়েন্ট অফ ইন্টারেস্ট আর কিছুই ছিল না, কোভিডের টাইম আমি দেখছি পয়েন্ট অফ ইন্টারেস্ট, এর মধ্যে ওরা এরকম আমাকে নক করছিল। যখন আমি ওইরকম 2-1টা কমেন্ট করেছি তাদের ভিডিওতে যে ইউ আর লুকিং, এই ড্রেসটাতে ভালো দেখা যেতে পারে, বা ওই ড্রেসটাতে ভালো দেখা যেতে পারে, এরকম। তো তখন তার গ্রুপেরই কিছু লোকজন তাদের আইডি থেকে আমাকে নক করে যে তুমি কি তার সাথে কথা বলতে চাও, তুমি কি তার সাথে দেখা করতে চাও। তো আমি ডাইরেক্টলি আই সেড নো, তার সাথে আমার দেখা করার বা কথা বলার কোনো দরকার নেই। তো এটাই হচ্ছে স্টার্টিং। অনেক পেয়েছি, প্রায় অনেক মাস, 2020 থেকে নিয়ে 2021, 1 বছর আমি তার গ্রুপের লোকজনের কাছ থেকে খালি রিকোয়েস্ট পাচ্ছি যে তুমি কি তার সাথে কথা বলতে চাও, তুমি কি ডাইরেক্টলি তার সাথে দেখা করতে চাও। 2020-এর মার্চ থেকে নিয়ে 2021-এর মে পর্যন্ত তার গ্রুপের লোকজন আমাকে কন্টিনিউয়াস বিভিন্ন আইডি থেকে তুমি কি তার সাথে, আমি অ্যারেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ আমি দেখা করার ব্যাপারে অ্যারেঞ্জ করে দিতে পারি, বা এটা সেটা। তো আই সেড নো, ডাইরেক্টলি নো, আমার তার সাথে কথা বলার কোনো দরকার নাই, ইন্টারেস্ট নাই, কোনো কিছু নাই। তো ইট ওয়াজ লাইক মে 2021। তো আমার বাচ্চাটা তো সারা রাত জেগে আছে, আমিও জেগে আছি। তো তখন আমি দেখছি যে সে
লাইকিতে লাইভ করছে। লাইকি ব্যাপারটা আমি তখনও বুঝি না, এখনও ভালো করে বুঝি না যে ব্যাপারটা কী জিনিস। তো সে লাইভে আছে, এতটুকু দেখতে পাচ্ছি, লাইভ দেখছি। তো লাইভ দেখতে 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 সে কী করলো, হঠাৎ করে লাইভে একটা সিস্টেম আছে যে কলে পিক করা, কলে নিয়ে নেওয়া। তো কলে নিয়ে নিল, তো আমি সাথে সাথে ডিসকানেক্ট করে দিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু হিম, তার সাথে আমার কথা বলার কোনো দরকার নাই। তারপরে পরের দিন সে আবার কলে নিল, হ্যাঁ। তো কলে নিয়ে সে জাস্ট দুই একটা কথা বললো যে কেমন আছো, থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য, এটা সেটা। এটা বলে বললো তুমি কি ইনস্টাগ্রাম ইউজ করো? আমি বললাম হ্যাঁ আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে, এতটুকু বলে ডিসকানেক্ট হয়ে গেল। তো ওই লাইভে আমি দেখলাম যে সে বলছিল যে সে তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় এই কান্ট্রিতে বাস করা, বিকজ সে আর পারছে না সব কিছু নিয়ে, ইমোশনাল এটা সেটা। অ্যান্ড তারপরে সে বললো যে সে একটা পাসপোর্ট করতে দিয়েছে, কিন্তু সেও বুঝতেছে না যে পাসপোর্ট আসলে কিভাবে কি প্রসেসে করতে দিয়েছে। একটা লোককে টাকা দিয়েছে, সেই লোকটা টাকা মেরে দিয়ে চলে গেছে, অ্যান্ড তার একটা পাসপোর্ট হওয়া খুবই জরুরি। তো কেউ যদি সাজেশন দিতে পারে। তো এই লাইভ করার পরেই সে আমার যে আগে ইনস্টাগ্রাম আইডিটা নিল, ওইটাতে সে নক করলো যে হাই এরকম। তো তখন আমি ওকে বললাম যে আমারও পাসপোর্টটা রিনিউ করতে দিয়েছি, তো যদি কোনো হেল্প লাগে আমাকে জানাও। সো আমি পাসপোর্টটা কিভাবে প্রসেস আগারগাঁওতে যে কিভাবে করতে হয় আমি হয়তো বলে দেব। তো এই এতটুকু কথার পরে কি করলো যে সে আমাকে বলল যে আমি বাই দ্য টাইম আমি বুঝতে পেরেছি সে আমার ইনস্টাগ্রামের সব ভিডিওগুলো দেখেছে, যে উইচ ওয়াজ মানে পার্সোনাল, আমার পেটস, আমার বাসা, আমার বাচ্চারা, এই ধরনের ভিডিও। সে অলরেডি বাসার ছবি আছে, পাখি, আমার শাপলা ফুলের গাছ আছে, আমার বাগান, এই সেই এগুলো সেগুলো সে দেখে ফেলেছে। দেখে ফেলার পরে সে কি করলো, সে আমাকে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে ফেললো। 17 মে 2021 ডাইরেক্ট ভিডিও কল দিল এবং ভিডিও কলে সে বলল যে খুব সুন্দর তোমার পেটস, আমি খুব পেটস পছন্দ করি, আমার আম্মু খুব গাছ পছন্দ করে, আমার আম্মুরও গাছ আছে। এবং তখন ওর আম্মু পাশেই ছিল। এবং কনভারসেশনের একটা সারাদিন আমরা পেটসের গল্প করলাম, পাখির গল্প করলাম, গাছের গল্প করলাম, কিন্তু কনভারসেশনের মধ্যে তার আম্মু ওয়াজ দেয়ার, অ্যান্ড আম্মু ভিডিও কলে ছিল। এমন না যে আই ওয়াজ টকিং টু হিম অনলি, হ্যাঁ। অ্যান্ড সে এখন যেটা বলে যে সে আসলে আমার ফেসই দেখে নাই, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং, কারণ ওই কনভারসেশনের কিছুটা স্ক্রিন রেকর্ড আমার কাছে করা ছিল ওখানে। আপনি যদি এখন দেখতে চান আমি আপনাকে, ডু ইউ হ্যাভ দ্যাট? আই ডু হ্যাভ দ্যাট। এখানে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে দর্শক, লায়লা এটা বের করার পাশাপাশি লায়লা যেভাবে বলবে সেভাবে আমি প্রচার করব, যাতে করে ওনার মনে না হয় যে আমি কোনো কিছু এডিট করেছি। সো সেই অর্থে ভিডিওটা অনেক বড় হতে পারে। আমি ঠিক জানি না ধৈর্য কতটুকু আপনাদের আছে, বাট আপনাদের অনেক কোয়ারি আছে, সেই কোয়ারিগুলো আমারও আছে, এবং ডেফিনেটলি আপনারা সেটা আপনার পুরো অনুষ্ঠানটুকু দেখুন, সেই প্রশ্ন তো নিশ্চয়ই আমার থাকবে। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি একটু দেখতে পারি, বা আমি যদি আপনাকে মনে রাখুন দর্শককে দেখাতে পারি? জি, পুরো চেহারাই কিন্তু আমার দেখা যাচ্ছে, আপনি প্রথম থেকে ভিডিওটা দেখেন। এটা হচ্ছে 17 মে 2021। ওকে, এইটা হচ্ছে সেই সময়ের। একটু টেনে দেন তাহলে দেখবেন যে আমার চেহারাটা না, আমি ওর চেহারাটাও একটু দেখাই আগে, কারণ ও তখন কেমন ছিল সেটাও একটু দেখুন। হ্যাঁ, পুরোই বাচ্চাদের মতো। ওকে ফাইন। এখানে আপনারটা একটা মিনিট, আপনার তো শুরুটা ছিল। সো ওকে, এটা হচ্ছে লায়লা সেই সময়ের। আমি একটু, এই হচ্ছে লায়লা এবং নিচে দেখেন মামুন। এটা হচ্ছে আপনাদের প্রথম কল, প্রথম কথা। যদি আমি একটু টেনে দিই, এটা পুরোটা নাই, এখানে কিছুটা একটু রাখা আছে, বিকজ পুরোটা আসলে স্ক্রিন রেকর্ড করা হয়নি তখন। ওকে, এখানে অডিওটা নাই কিন্তু। না, অডিওটা নাই, অডিওটা নাই। অডিওটা, ডেটটা দেখতে পারবেন। ও আচ্ছা, ডেটটা আছে, ডেটটা আপনি দেখতে পারবেন। ও আচ্ছা, মে 17 2021। মে 17 2021, হ্যাঁ জি। আইফোনে তো ডেটটা থাকে, আপনি জানেন। সো ফার্স্ট দিনই হচ্ছে মাকে নিয়ে কথা, মা অ্যান্ড হিম কথা বললাম, এটা সেটা দেখলাম। তো এখান থেকেই আসলে শুরু। আসলে 4 বছরের স্টোরি একসাথে এত দূর ডে বাই ডে বলাটা ইজ নট ইজি, একদিনে বলাটা নট ইজি। তো আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন, আপনার জায়গা থেকে ওকে অ্যাপ্রোচ করা নাকি ওর জায়গা থেকে আপনাকে অ্যাপ্রোচ করা, এটা 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 আসলে কবে হয়েছে
এবং এটার শুরুটা কিভাবে আসলে? আমার জায়গা থেকে কখনোই অ্যাপ্রোচ করা হয়নি, এবং শুধু তার জায়গা থেকে অ্যাপ্রোচটা না, অ্যাপ্রোচটা ছিল পুরো ফ্যামিলি থেকে অ্যাপ্রোচটা। বেসিক্যালি প্রথম যেটা বলেছিল তার আম্মু, সেটা হচ্ছে যে লায়লা, মামুন তো তোমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, আমি এটা আরেকটু বলে নিই। আমার সাথে কথা হচ্ছিল, উইচ ইজ ফাইন। আমার সাথে ভিডিও কলে কথা হচ্ছে, শুধু সে না, তার মা, তার আত্মীয় স্বজন, খালা, মামা, চাচা, লায়লা, আপনি এত দূর ইনভলভ কেন হচ্ছিলেন? লাইক আমি যদি আবার একটু পিছনে যাই, মানে আমরা একটু লজিক খোঁজার চেষ্টা করবো, এবং ইউজুয়ালি জিনিসগুলো তাই হয়। আপনি একটা ছেলেকে দেখে আপনার খারাপ লেগেছে, আমি সেই খারাপ লাগার পেছনে একটা যুক্তি খুঁজে পাচ্ছি, কারণ ওরও দুটো বোন আছে, কাইন্ড অফ আপনার ফ্যামিলির সাথে কিছুটা ম্যাচ করে গেছে। লাইক আপনার দুটো মেয়ে আছে, সেখানে তাদের মধ্যে একটা সিমিলারিটি আছে, আপনি তার প্রতি একটা সিম্প্যাথি অনুভব করেছেন, ইটস গুড। কিন্তু কথা হচ্ছে যে আপনি তাকে পেলেন এমন একটা সিচুয়েশনে যখন আলটিমেটলি তাকে র্যাব নিয়ে নাড়াচাড়া করছে, আপনার কথা অনুযায়ী পুলিশ নিয়ে নাড়াচাড়া করছে, এবং সে সিম্প্যাথি আশা করছে আপনাদের মতো দর্শক যারা আছেন তাদের কাছ থেকে। তো এইরকম একটা কোয়েশ্চেনেবল ফিগার আপনার জায়গা থেকে, তাকে আপনি ঠিক আছে সিম্প্যাথি দেখাতে গিয়ে আপনি কিছু অর্থ সাহায্য করতে পারেন, বা সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন, ওর যেটা দরকার আপনি সেটা দিয়ে কেটে পড়তে পারেন। লাইক আমি যদি ধরেই নিই যে এখানে তো আমরা ক্লাসিফাইড করি মানুষদেরকে, ধরেন ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ওর বড় হয়ে ওঠা, ওর বিলঙ্গে, আমি কাউকে হেট করছি না, কাউকে লো করছি না, কাউকে আন্ডারমিন করছি না, আমি সিচুয়েশন বোঝানোর জন্য বলছি। সেটার সাথে আপনার বিস্তর তফাৎ। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাতে ওর ভুল হওয়ার সুযোগ আছে, কিন্তু আপনার তো কোনো ভুল হওয়ার সুযোগ নেই। মানে আমাদের জায়গাটা থেকে বিষয়টা এরকমই। কারণটা হচ্ছে, আপনি ধরেন আপনার দুটো বেবি আছে এবং আপনি একটা সংসার করে এসছেন, ইউ আর মাচ মোর এক্সপিরিয়েন্স দেন হিম, রাইট? এজের দিক থেকেও আপনাদের এজের মারাত্মক পার্থক্য, প্রায় ওর ডাবলেরও বেশি, আমি যদি ভুল না বলে থাকি। সেখানে এরকম একটা ছেলের প্রতি আপনি সিম্পাথাইজ হচ্ছেন, সেটা ওকে করলাম আমি, কিন্তু তার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, ইভেন নট অনলি হিম, তার ফ্যামিলি মেম্বার, তার মা, খালা, আপনিই বললেন। এখন আমার কথা হচ্ছে, এটার প্রয়োজনটা কি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনার ঘরে দুটো বাচ্চা আছে। একটা নর্মাল বেবির পেছনে যে পরিমাণ সময় যায় লায়লা, আমি নিজেও, আমার দুটো বাচ্চা আছে, মানে আমার সারাদিন ম্যানেজ করে তারপর অফিস আসতে গিয়ে আমার 12টা বেজে যায় রীতিমতো। সেখানে একটা বেবি অটিস্টিক, আর একটা বেবি আপনি বললেন যে অসুস্থ থাকে। এই দুটো বাচ্চার পিছনে সময় দিয়ে তো আপনার সময় পাওয়ার কথা না। সেখানে আপনি এরকম অখ্যাত মামুন, যে আলটিমেটলি তালিকায় চলে গেছে, তার পিছনে আপনি সময় দিচ্ছেন, তার ফ্যামিলির পিছনে সময় দিচ্ছেন কেন? কারণ হচ্ছে যে আমি আপনাকে ফার্স্টেই বলে দিয়েছি যে এই যে ওর যে অধ্যায়টা, এটা আমার লাইফের মাত্র 1%, বিকজ আমার ফার্স্ট অ্যান্ড টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি অ্যান্ড আমার চিলড্রেন। ইটস নট আমি ঘন্টার পর ঘন্টা সারাদিন রাত ওভাবে কথা বলছি, অ্যান্ড তার কেন প্যারেন্টসের সাথে কথা বলছি, কিভাবে কথা বলছি, সেটার জায়গায় আমি একটু মিস করে গেছি। প্রথম দিন কথার পরের দিনই সে আমাকে জানালো যে তার মার সাথে, যেহেতু আমার আগের দিন কথা হয়েছে, তার মা খুব অসুস্থ এবং তার কাছে হাতে এখন কোনো টাকা নাই, সে চিকিৎসা করাতে পারছে না, ক্যান আই হেল্প? তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কত টাকা হেল্প লাগবে। আপনাকে কিন্তু শুরুতে আগেই বলেছি যে আমি কিন্তু চ্যারিটি করি, বিকজ আমার একটু এরকম আছে যে আমার কিছু ফ্যামিলি মেম্বার আছে যাদেরকে আমি, তাদের খারাপ সিচুয়েশনে আমি তাদেরকে হেল্প করি, যেভাবেই হোক না কেন। আমি ডাল ভাত খেলে তাদেরকেও ডাল ভাত খেয়ে থাকতে হবে, এরকম টাইপের একটা হেল্প করি। তো ওইটা যখন বললো, তখন আমি বললাম যে হাউ মাচ ডু ইউ রিকোয়ার? তো তখন সে আমাকে বলছে যে অনেক লাগবে, বাট তুমি যদি পারো, ইফ ইউ ক্যান সেন্ড সাম। তো আমি তখন স্পেসিফিক জানতে চাইলাম যে ডক্টর আসলে কি বলেছে যে একটা ইনজেকশন লাগবে, এরকম সে আমাকে একটা প্রেসক্রিপশন দেখালো। দেন আমি আমার ঠিক আছে, হেল্প লাগলে হেল্প করে দিব। তখনও সে কিন্তু আমার মনের মধ্যে আসেনি, বা সে কিন্তু আমার প্রায়োরিটি লিস্টে আসেনি। সে আমার সাথে প্রায়োরিটি লিস্টে এসেছে আরও অনেক পরে, ইটস লং। তো সে কি করলো, আমি ড্রাইভারকে দিয়ে আমি টাকা পাঠিয়ে দিলাম, যেটা আমি অন্যদের ক্ষেত্রেও করি। তো আমার কাছে ওই সময় মামুন এবং তার ফ্যামিলিটা আমার এই 18টা পরিবারের মতোই আমার দৃষ্টিতে ওরকমই ছিল। কিন্তু এরকম একটা কোশ্চেনেবল ফিগারকে আপনি আপনার ফ্যামিলি জায়গা দিচ্ছেন কেন? আপনি তার আগে ওকে প্রশ্ন করেছেন যে তোমার বিরুদ্ধে এত বড় এলিগেশন কেন, তোমাকে কেন র‍্যাপ করছে, তুমি কেন কিশোর গ্যাংয়ের সদস্য, আপনি কিছু ফাইন্ড আউট করেছেন? হ্যাঁ, এগুলো আসলে যদি মামুন সেটা হয়ে থাকে, প্রথম কথা, মামুন কি সেটা ছিল ওই সময়টাতে? আপনার কি মনে হয় ছিল? পরবর্তীতে জানতে পেরেছি না, কিন্তু তাহলে আপনার সেই হেল্পটা, আপনি সেই ফাইন্ড আউট করে তারপর হেল্প করাটা উচিত ছিল না? সেটা ফাইন্ড আউট না করেই আপনি তার ফ্যামিলি বা তাকে হেল্প করছিলেন?
আমার মনে হয়েছিল যে ওটা আমার, বিকজ সে আমার পার্সোনালি কোনোভাবেই তার সাথে আমি ইনভলভ হচ্ছি না, এবং সে কোনোভাবেই আমার কাছ পর্যন্ত ইটস আ কাইন্ড অফ পার্সোনাল ইনভলভমেন্ট। কারণ আপনি যখন ওর মার সঙ্গে কথা বলছেন বা আপনি যখন ওকে ভিডিও কলে নিচ্ছেন, এরকম অনেকেই কথা বলছে। না লাইলা, আমি আপনাকে যে কোয়ারিগুলো করব সেটা জনগণের কোয়ারি। আপনি চাইলে ভিডিও এখানে স্টপ করে দিতে পারেন, এবং আমি জানি আপনার সৎসাহস আছে পুরো ভিডিওটা করার, এবং আপনি যেভাবে করবেন আমি সেভাবেই প্রচার করবো। আমি গিভিং ইউ দ্য ওয়ার্ড। বাট আপনি যতটুকু করেছেন চাইলে আপনি এখনই স্টপ করে দিতে পারেন, আমি এতটুকুই প্রচার করবো। ওকে ওকে ফাইন। সো সেই সুযোগ আমি দিচ্ছি, বাট আমি যখন ড্রাইভ করা শুরু করেছি, আই উইল ড্রাইভ ইট লাইক আমার মাথায় যা আসে। আপনি তাকে পার্সোনালি ভিডিও কলে কথা বলছেন, আমি দেখলাম একটা ভিডিও কল। তো আপনি যেমন রেকর্ড রেখেছেন, সে যদি কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে থাকে, তার হাতে আপনার এরকম একটা পার্সোনাল রেকর্ডিং থাকাও তো একটা খুব ডেঞ্জারাস বিষয়। সো আপনি শিওর না হয়ে তার সাথে ভাবে একটা ইনভলভমেন্টে যাচ্ছেন, একটা পার্সোনাল ভিডিও কলে তার ফ্যামিলিকে হেল্প করার জন্য, এটা কতটুকু যুক্তিযুক্ত? এখানে যদি সে একা আমার সাথে কথা বলতো তাহলে আই উড নট কমিউনিকেট। যেখানে সে তার মাকে নিয়ে এসেছে, মার ব্যাপারটা কিন্তু অনেকটা ইমোশনাল, এবং তার মার সাথে হয়তো আপনি কথা বলেননি, শি ক্যান কনভিন্স পিপল লাইক, মানে খুব ভালো করে কনভিন্স করতে পারেন। যখন একটা ছেলে আপনাকে ডাইরেক্টলি হয়তো কোনো অ্যাপ্রোচ করলে আপনি যতটা প্রায়োরিটি দিবেন, তার মাকে নিয়ে এসে যদি অ্যাপ্রোচটা করে, তখন আপনার প্রায়োরিটি লেভেলটা কিন্তু একটু হাই হয়ে যাবে। হ্যাঁ, তো আমার কাছে ইমোশনালের জায়গা, এবং আমার কাছে যেটা হয়েছে যে ওকে ওর ফ্যামিলিকে হয়তো আমি হেল্প করতে পারি, বিকজ তখন আমি ভালোই সলভেন্ট ছিলাম, আমি হয়তো হেল্প করতে পারি, যেহেতু সে এত কান্নাকাটি করছে এবং কারো কাছে হেল্প পাচ্ছে না, তারও দুটো এরকম ব্রাদার অ্যান্ড সিস্টার আছে। তো সেই জায়গা থেকেই কিন্তু আসলে ওই টাকাটা পাঠানো, বিকজ সে আমাকে কিছু ডকুমেন্ট দেখালো। সো তার মানে আপনি বলতে চাচ্ছেন তাকে ফ্যান হিসেবে আপনি কখনো কোনো কিছু পাঠাননি ওই সময়টাতে? আই ওয়াজ নট হিজ ফ্যান দ্যাট টাইম। ওকে, সো তার মানে আপনি বলতে চাচ্ছেন লাইকি দেখে ওর বাসায় আপনি এসিও পাঠান নাই, বেডশিটও পাঠান নাই? না, এগুলো তো পরে, ওগুলো পরে পাঠিয়েছেন। তার আগে আপনি তাকে হেল্প করেছেন অর্থ দিয়ে? তার আগে আমি হেল্প করেছি। ওকে, এবং সেই হেল্পটা ছিল তার মার জন্য, তার মার জন্য, মার ট্রিটমেন্টের জন্য। ফাইন। এখন আপনি বলছেন যে ইন্টিমেসির জায়গাটা থেকে তার মায়ের দিক থেকে প্রস্তাবটা ছিল যে আপনার দিকে ফল ইন হয়েছে। একটা ছেলে যদি একটা মেয়ের কাছে ফল ইন হয়, তাহলে ওই মেয়েটাই সবার আগে বুঝতে পারে, রাইট? আপনি কখন বুঝলেন যে মামুন আপনার প্রতি ফল ইন? এটা আরো অনেক পরে, ওর মা বলার পরে। এটা মানে জিনিসটা এমন হচ্ছিল যে আপনি হয়তো ভাবছেন যে ও সারাদিন ওর সাথে ফোনে কথা বলছে, ইটস নট লাইক দ্যাট। বিকজ আমার তখন ওয়ার্কিং ফ্রম হোম, আমার অফিসের কাজ করতে হচ্ছে, আমার ফ্যামিলি দেখতে হচ্ছে, আমার বাচ্চাদেরকে দেখতে হচ্ছে, এবং একটা স্টেজে যে আমার মাও কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছে। সো তাকে নিয়েও আমার ওনাকে আইসোলেশন বা ওনাকে ট্রিটমেন্টে নেওয়া বা হসপিটালাইজেশন, এই সব কিছুর মাঝখানে এই ঘটনাগুলো ঘটে গেছে। কিন্তু আমরা একটা জায়গায় স্টিক হয়ে আছি, আমরা একটু সামনের দিকে আগাই। যেহেতু আমি ভিডিওটা একেবারে আনএডিট অবস্থায় প্রচার করবো, সুতরাং একটা জায়গায় স্টিক হয়ে থাকলে অনেকেই হয়তো বা করবেন, এবং সেই জন্য আমার ইন্টারাপশনটা একটু বেশি হবে, কারণ আমি কাটবো না কোথাও। একটা যেটা হচ্ছে যে আমার পয়েন্টটা ছিল যে আপনি তার প্রতি ফল ইন বা সে আপনার প্রতি ফল ইন, এই জায়গাটা প্রপোজটা কে আগে করেছে? আপনি সেখানে না, সে আগে আপনি বলেছেন যে তার মার দিক থেকে প্রপোজটা, মার কাছ থেকে প্রপোজটা এসেছে। এখন আপনাকে যে সে পছন্দ করে সেটা আপনি বুঝতেন অনেক পরে গিয়ে, তার আগে মা বলেছে আপনাকে? তার আগে মা বলেছে আমাকে। এটা কতটুকু বিশ্বাসযোগ্য? মানে আপনাকে একটা ছেলে লাভ করে, সে আপনার সঙ্গে কথা বলতেছে সারাদিন, অথচ আপনি বুঝতে পারতেছেন না তার মা এসে বললো সারাদিন ডেফিনেটলি কথা বলছে। সারাদিন মানে তো সারাদিন থাকে না, অলওয়েজ ইন টাচ। যখনই কথা হচ্ছে তখনই তার মা আছে সাথে, বা তার বোন আছে সাথে, তার ভাই আছে সাথে। হ্যাঁ, বিকজ তারা তো মানে তাদের যে তখন যে বাসাটা ছিল, আমি বলি ইটস লাইক ওয়ান রুম, একটা রুমের বাসা। হ্যাঁ, তো সে যখন কথা বলছে পিছন থেকে হেঁটে গেল দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা রুমের বাসাতে কিন্তু মা বাবা প্যারেন্টস সবাই ছিল। সো আপনাকে কি বলেছে লায়লার মা? তার মা আমাকে বলেছিল যে অনেক পরে, সেটা আরো অনেক পরে। কত 2021 এর কত পরে? 2021 এর প্রায় 3 মাস পরে, মানে 2021 এর মধ্যে এটা। ওকে, কি বললো 3 মাসের পরে ছেলেটা? জানালো যে তুমি, আমি তোমার বাসায় আসতে চাই, উনি এটা জানালো। তো আমি বললাম যে আমার বাসায় আসলে সবাই সিক, এখন ইটস নট পসিবল, বলে যে তুমি তাহলে আমাদের বাসায় আসো। কত টাকা সাহায্য করেছিলেন মনে আছে আপনার? 20K দিয়েছিলাম। 20,000। ওকে, এবং সেটা কি এই সিম্প্যাথি থেকে যে আপনি তাকে অর্থ সাহায্য করেছেন সেই কারণে, আর লাইক আপনাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ? কোনো কিছুই হতে ওকে, ফাইন। সো আপনি না করলেন? আমি না করেছি যে আমার বাসায়, বিকজ এভরিবডি ইজ সিক। তো তখন উনি মানে এর মধ্যে কিন্তু তারা আমার বাচ্চাদেরকেও তারা ভিডিও কলে দেখেছে যে আমার বাচ্চারা কি অবস্থায় আছে, কি সিচুয়েশন। তো তার মা যেটা, মানে দুই পক্ষের পরিবারের সদস্যদের দেখাদেখি হয়ে গেছে। আপনার বাচ্চাকেও সে দেখে ফেলেছে? হ্যাঁ, অবশ্যই। এবং আপনার বাচ্চা আছে সে জেনে গেছে 2020 সালে?
2021 সালে জেনে গেছে অলরেডি, যেটা মামুন বলেছে যে সে জানতোই না। এটা তো অ্যাবসলিউটলি ফেক একটা কথা। ওকে ফাইন, তারপরে হ্যাঁ জেনে তারপরে যেটা হয়েছে যে ওর মা বললো যে হ্যাঁ আমি তো আসলে এরকম কবিরাজ আছে আমাদের এখানে অনেক, তুমি কি ধরনের ট্রিটমেন্ট করেছো। তো একটা স্টেজে যে তাদের কথাগুলো হলো আমার বাচ্চা রিলেটেড, যে কী ধরনের ট্রিটমেন্ট হয়েছে। তো আমার বাচ্চাদেরকে আমি বাংলাদেশের এভরি সিঙ্গেল হসপিটালে, এভরি সিঙ্গেল ডক্টর যেখানে দেখানো পসিবল সবগুলোতেই দেখিয়েছি। আপনার কোনো সমস্যা আছে যদি মামুনকে আমি ফোনে কানেক্ট করি আপনার এই কথার প্রেক্ষাপটে, দুই একটা যেগুলো ক্লাশ করছে? কানেক্ট করতে পারেন, বাট আমার মুড সুইং হয়ে যাবে তখন এখন, বিকজ আমি ইউ আর ফেসিং মাস পিপল। যেটা আপনি বলছেন মামুনকে রং, সেইটা সামনাসামনি থেকে ও যদি ডিফেন্ড করতে না পারে তাহলে এটা আপনার জন্যই পজিটিভ। আমার মনে হয় আপনি গল্পটা শুনে নেন। ওকে, গল্প আমি শুনবো ডেফিনেটলি, কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাকে থাকতে অবস্থায় আমি আমাকে কানেক্ট করতে চাই যদি সে রাজি হয়। যদি সে রাজি হয় কোনো প্রবলেম নেই, বাট আমার মনে হয় যে তার কথা শুনলেই এখন আমার মুডটা সুইং করে যেতে পারে। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে। তো তখন যেটা হলো যে তার মা দেখালো সিম্প্যাথি, দেখালো আমার বাচ্চাদেরকে নিয়ে, যে ঠিক আছে তুমি কি হুজুর টুজুরের কাছে দোয়া টোয়া পড়ে নিয়েছিলা, এরকম হতে পারে যে জিনের ব্যাপারটা হতে পারে বা এটা সেটা। তো আমরা আসলে এই যে জিন বলেন বা কালো জাদু বলেন বা এই টপিকটা আমাদের মধ্যে ছিল না। তো উনি বলছিলেন যে ঠিক আছে আমি তোমার বাবুর জন্য পানি কি দোয়া পড়া পানি, তারপরে তাবিজ, তারপরে এগুলো এনে দিব। এই ভদ্রমহিলা বলেছিলেন? হ্যাঁ, ওকে। দোয়া পড়া পানি, তারপরে তাবিজ এগুলো এনে দেব। অনেক সময় হয় কি যে এই কারণে জিনের কি বলে এটাকে, জিনের আসর হলে এগুলো বিলিভ করেন আপনি? আমি করি না, আমার তখন জানা ছিল না। আপনার বাসায় নাকি এগুলো প্রচুর আছে? আমি বলছি আপনাকে। তো তারপরে যেটা হয়েছে যে একটা মা তো আসলে বাচ্চার সবকিছুই ট্রাই করতে চায় যে ও কিভাবে ভালো হবে। যেমন ধরেন আমার বাচ্চারা উমরা করে এসেছিল, হ্যাঁ, তো তখন যেটা হয়েছিল যে তখন আমি ভেবেছিলাম হয়তো আল্লাহ ওদেরকে ঠিক করে দিবে, তো বাট সেটা হয়নি। ফাইন, আমরা শাখা প্রশাখা বর্ণনা করি। আমি ওই জায়গাটায় থাকতে চাই। উনি কি গেলেন আপনার বাসায় প্রস্তাব দেওয়ার পরে? উনি গেলেন না, উনি আসতে চাইলেন। তো আমি বললাম যে দিস ইজ নট পসিবল, হ্যাঁ আমার বাসায় আসা সম্ভব না। তখনই উনি জানালেন যে দেখো ও তো তোমাকে অনেক পছন্দ করে, হ্যাঁ তোমরা দেখা করো না কেন। তো তখন আমি বললাম যে না আমার আসলে দেখা করার সুযোগ নেই, সময় নেই, এবং আসলে ইচ্ছাও নেই। কেন দেখা করার দরকার কি, কথাবার্তা তো ফোনেই হচ্ছে। অ্যান্ড আপনাদের কিছু লাগলে আমি তো আছি এখানে, কোনো হেল্প লাগলে আমি আছি, যতটুকু পারি ততটুকু করবো, যতটুকু পারি মানে আই ক্যান ডু। তখন উনি ওই আমার বাবুরগুলোর দিকে অনেক ফোকাস করলেন, যে উনি একটা টাইমে কি করলেন যে ওর বন্ধুকে দিয়ে একটু পানি পড়া পাঠায় দিল ওর জন্য। তো আমার খুব ভালো লাগলো জিনিসটা, যে আমার বাচ্চার দিকে তারা চিন্তা করছে এবং তারা ফোন করে খোঁজ খবর নেয় যে নাতিনরা কোথায় আছে। এবং টিল নাও হিজ ফাদার কলস, এবং টিল নাও তার বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করে যে নাতিনরা কেমন আছে। কার বাবা? তার বাবা বলতে মামুনের বাবা? হ্যাঁ, মামুনের বাবা এখনো ফোন দেয় আপনাকে? ফোন দিয়ে উনি জিজ্ঞেস করেন। মামুনের বাবার পার্টটা একেবারেই আসে নাই, মামুনের সময়ও আসে নাই। আমি জানি না ভদ্রলোক এইভাবে এইরকম একটা জটিলতার মধ্যে নিজে কি ফিল করেন। উনি সব সময় খোঁজ নেন যে নাতিনরা কেমন আছে। আচ্ছা লাইলা, আমরা একটু ওই জায়গাটায় আসি যে মানে এই আপনাদের আলটিমেটলি ইন্টিমেট হওয়ার জায়গাটায় আসলে প্রস্তাব জায়গাটা। আচ্ছা, তারপরে এরকম করে রোজার ঈদ গেল, কোরবানি ঈদের সময় তার মা আমার বাসায় কি পাঠাবে, মাংস পাঠাবে রান্না করে। তো মাংস পাঠাবে রান্না করে, তো তখন তার বন্ধুকে বলল যে দিয়ে আসো যে। তো বন্ধু আসবে কি, বন্ধু আসলো। বন্ধু এসে একটা, আমি বলিনি আমার বাসার ঠিকানা, বলিনি আমার বাসায় আসার দরকার নেই, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম টু কাম টু মাই হাউস। আমার আশেপাশে চাইনি, আমি যতটুকু লেভেল মানে যতটুকু ডিস্টেন্স আছে ততটুকু মেনটেন থাকুক। তো ওর একটা জায়গায় এসে এরকম গরু মাংস রান্না করে তার মা পাঠালো, তো সেটা একটা জায়গায় এসে দিয়ে গেল, আমার একটা লোক পিক করে নিয়ে আসলো এরকম টাইপের। তো এইদিকে ওর আম্মু বলছে যে সে তোমাকে অনেক পছন্দ করে, তোমরা দেখা করো, বাসায় আসো বা রেস্টুরেন্টে যে দেখা করো। আই ওয়াজ নট বিলিভ। এই কথা তো প্রিন্সি বলতে পারে আপনাকে। এই কথা সে আমাকে যখন বলল, তখন হলো কি সিচুয়েশনে বললো আমি জানি না, কোনো এক সিচুয়েশনে সে আমাকে মানে আমরা গল্প করছিলাম নিজেদের লাইফ নিয়ে, তার প্রবলেমসগুলো নিয়ে, এবং আমার কি অবস্থানে আমি আছি তখন, আমি যে একটা সিঙ্গেল মাদার, অ্যান্ড আমিও তখন খুব ইমোশনাল হয়ে। না, কিন্তু একটা কথা আছে লায়লা, আপনার এইজের আপনার মেন্টাল ম্যাচুরিটি
সেটা কি এইরকম একটা ছেলের সঙ্গে শেয়ারিংয়ের ব্যাপার আসলে যায়? মানে আমি যতটুকু বুঝি, আমি মানুষ হিসেবে খুবই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, বাট আমি মনে করি ফিজিক্যাল শেয়ারিংয়ের চাইতেও মেন্টাল শেয়ারিংয়ের ম্যাচুরিটিটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু মেন্টাল শেয়ারিং তো আমার মতো মেন্টাল ম্যাচিউর একটা মানুষ না হলে আমি তাহলে তার সাথে শেয়ার করবো না। আপনি যাকে দেখালেন আমাকে স্ক্রিনে 2020 সালে 21 সালে, ওকে দেখতে এখন আরও অনেক বেশি একটু এজ হয়েছে, একটু হলেও লিটল বিট ম্যাচিউর লাগে। আর আপনাকে দেখে তো আমার যথেষ্ট ম্যাচিউর মনে হয়েছে। যে আপনি কিভাবে তার সাথে এই আপনার পারিবারিক বিষয়গুলো শেয়ার করছেন, কেন করছেন? কেন, ওই যে বললাম না যে এক নাম্বার হচ্ছে যে আই ওয়াজ ইন এ কি বলবো, মানে এইরকম একটা হিপ হপ টাইপের একটা বাচ্চা যে হচ্ছে হলো আপনার না, যে হচ্ছে চুল সাদা করে বেড়ায়, কালো করে বেড়ায়, এবং যার এডুকেশন লেভেল এসএসসিও পাস করে নাই, যার এডুকেশন লেভেল, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার ধারে কাছেও নাই, তার সাথে আপনি আপনার ফ্যামিলিগত বিষয় শেয়ার করছেন ইন হোয়াট সেন্স? সবচেয়ে মজার ব্যাপার হলো যে সে অতটুকু ম্যাচিউর মানুষ ছিল যে আমাকে সে কনভিন্স করতে পেরেছে যে আমি কি সিচুয়েশনে আছি সেটা বলানোর মতো। কিরকম? এটা আপনি যদি আমাকে একটু বুঝাই দেন। লাইক ও বুঝতে, সে তো আমাকে 2 ঘন্টা কনভিন্স করতে পারে নাই। মানে আমার কাছে মনে হয় না যে সে ম্যাচিউর, তার কথাবার্তা শুনে। না, সে যখন যেটাকে সে মনে করে, সে অনেক কিছু এখানে বলেছে যেটা তার জন্যই বিপজ্জনক হতে পারে, এবং সেটা আমি ভাবেই দেখেছি। এটা বোঝানোর জন্য দর্শককে যে তার মেন্টালি ম্যাচুরিটি জায়গাটা ঘাটতি আছে, আমার কাছে মনে হয়েছে। বাট আপনাকে কি বলে সে কনভিন্স করলো বলেন তো? আমাকে কনভিন্স করা কি বলে পার্টিকুলার একটা কোনো ওয়ার্ড না। আচ্ছা, আপনি যদি মনে করেন যে সে টিনেজার দ্যাট টাইম, হুইচ ওয়াজ নট, কারণ তখন সে গাড়ি চালাতো, তখন সে বাইক চালাতো, তখন তার ড্রাইভিং লাইসেন্স। অনেক টিনেজাররা বাইক চালায়, অনেক টিনেজাররা ড্রাইভিং লাইসেন্স ছিল। ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের এই জায়গাটা আপনি বলেন না, কারণটা হচ্ছে অনেক সময় ড্রাইভিং লাইসেন্স এজ না হলেও বের করে ফেলা যায়। আমার কথা হচ্ছিল যে সে টিনেজার না, আমার কাছে হি ওয়াজ নট টিনেজার। এবং তার কথা ইন হোয়াট সেন্স? এই যে বললাম যে তার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, তার যদি একটা গাড়ি থাকে, তার যদি একটা বাইক থাকে, তাহলে ডাজ ইট এনাফ টু শেয়ার মেন্টাল থিং? মেন্টাল আপনার মতো ম্যাচুরিটি জায়গাটা থেকে আমি যদি বলি যে আমার থটস অফ মাই প্রফেশন বলেন বা আমার এডুকেশন বলেন, এগুলো তো আমি ওর সাথে শেয়ার করতে পারছি না, বিকজ এগুলো সে বুঝবে না। কিন্তু আমি যে বাবুগুলোকে নিয়ে আমি যে প্রবলেমে আছি, বা আমি যে লোনলিনেসের মধ্যে ছিলাম, হ্যাঁ, আমি তো আই ওয়াজ সিঙ্গেল মাদার। আপনি এমন একটা বাচ্চার সঙ্গে এটা শেয়ার করছেন যে লোনলিনেস বুঝে না, যার গ্যাং আছে। না, সে বুঝছিল। সে যদি না বুঝতো তাহলে আমি কেন শেয়ার করতাম? প্রথমত আপনাকে দেখতে হবে যে আমার যিনি লাইফ পার্টনার ছিলেন, হি ওয়াজ নট টিনেজার, এবং হি ওয়াজ যথেষ্ট ম্যাচিউর এবং হাই অফিশিয়াল। মানে হোম লাইফ পার্টনার, আমার এক্স হাজবেন্ডের কথা বলছি। হ্যাঁ, তো অনেকেই বলেন 2 জন বা অনেকেই বলেন 3 জন। আসলে আপনি কোন হাজবেন্ডের কথা বলছেন? আমি দ্য লাস্ট ওয়ানের কথা বলছেন। ওকে, ফাইন। তো 2 জনের কথাই বলতে পারি। তারা কেউই টিনেজার না, তারা সবাই খুবই হাই অফিশিয়াল, তারা খুবই হাইলি এডুকেটেড। সো আমি যদি পার্টনার খুঁজতেই যাই, তাহলে কেন আমি একটা টিনেজারকে পার্টনার হিসেবে চিন্তা করি? বাট আমি কথা প্রেক্ষাপট এটাও বলতে পারি যে তারা অনেক ম্যাচিউর ছিলেন, অনেক হাইলি এডুকেটেড ছিলেন, যে কারণে আপনার মনে হয়েছে যে না, আমি তো তাদের কাছে স্টেবল হতে পারিনি, বা সামহাও আমি স্যাটিসফাইড ছিলাম না, যে আমার সংসারটা টেকে নেই, সো আমি রিভার্স কিছু ট্রাই করে দেখি। এরকম কি হয়েছে কখন? তাদের কাছে স্টেবল হতে পারিনি এই কথাটা আমি বলবো না, বিকজ তাদের সাথে আমি 18 ইয়ার্স আমাদের ফ্যামিলি লাইফ ছিল। আমার আসলে সেন্টেন্সটা হয়তো প্রপারলি ভাবে বলা হচ্ছে না, উইথ রেসপেক্ট, ডিউ রেসপেক্ট। মানে সামহাও আপনার কাছে কখনো এরকম একটা মানে নেগেটিভ ইমপ্রেশন কাজ করেছে কিনা যে আপনার প্রিভিয়াস লাইফ নিয়ে, যে ওকে ফাইন, একটু রিভার্স ট্রাই করে দেখতে চাই, বা একটা রিভার্স রাইজে যেতে চাই? ইট ওয়াজ নট লাইক দ্যাট। আমার কাছে ছিল যে আমার বাচ্চাদেরকে যারা একটু প্রায়োরিটি দিবে, বাচ্চাদের কথা চিন্তা করবে, বাচ্চাদের কথা জিজ্ঞেস করবে, তাদের জন্য আমি ভালো ফিল করব, তাদের সাথে হয়তো আমি কথা বলবো, বা তাদের জন্য আমার একটু টাইম থাকবে। আপনি ওকে আপনার বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু বেটার ফিল করতো ওই সময়টাতে? হ্যাঁ, প্রথম থেকেই। কিন্তু আমি আপনার রিসেন্ট একটা লাইভ দেখেছি, সেখানে একজন ভদ্রলোক আপনার পাশে বসে ছিলেন মাস্ক পরে। সে বলছে যে আপনার বেডরুমে বসে মামুন পাবজি খেলছে, এদিকে আপনার বাচ্চা চিল্লাচিল্লি করছে পাশের রুমে, এবং তার কোনো ভ্রুক্ষেপ নাই সেদিকে, এবং সে আপনাকে বলছে তুমি আমার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসো। সেটা অনেক পরে। সো ইনিশিয়ালি সে আপনার বাচ্চার প্রতি অনেক কনসেন্ট্রেশন দিত? আমার বাচ্চার প্রতি কনসেন্ট্রেশন, আমার বাচ্চার প্রতি চিন্তা ভাবনা, আমার বাচ্চার প্রতি থটস তার এবং তার আম্মুর, যেটার কারণেই কিন্তু আমার এত দূর কথা বলা। ওকে, ফাইন। সো প্রস্তাবের জায়গাটা কোথায় থেকে আসলে? প্রস্তাবের জায়গাটা এরকমই হলো যে যখন আমি যখন চিন্তা করলাম যে কিভাবে হলো, মানে হাউ কাম, এটা তো এই ধরনের রিলেশন কোনোভাবে আমার সাথে ম্যাচ করে না। আমার ফ্যামিলি মেম্বার্সরা বা আমার কালিগসরা, আমার ফ্রেন্ডসরা, যারা প্রথম থেকেই আমাকে বলে আসতেছিল, যে গাইড করতেছিল যে দেখো তুমি এটা আর বাড়াও না, কথা বলো না। বাড়ানোর পরে আমি লাইলা, আমি জাস্ট জানতে চাই যে শুরুটা কিভাবে হয়েছে? শুরুটা হয়েছে যে এরকম যখন আমরা জাস্ট শেয়ার করছিলাম অ্যাবাউট আওয়ার লাইফ,
এবং তার ফিউচার থিঙ্কিং যে সে কি হতে চায়, সে কি হবে। তো এরকম একটা পর্যায়ে সে আমাকে ডাইরেক্টলি বলল যে দেখো তোমার সাথে আমার মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো যায়। তুমি করে বলতো? তুমি করেই বলতো, নাম ধরেই বলতো। Okay. কোনোদিন আপু টাপু এগুলো কোনোদিন বলেনি। আপু একদম শুরু থেকেই তুমি লেলা বলতো। লেলা তুমি? লেলা তুমি, হ্যাঁ। সো আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না এই জীবনে, যেটাই আসুক না কেন। ইন হোয়াট সেন্স? এনি সেন্স, তার কথা ছিল এটা। তো যেটা আমার মাথায় খুব ক্লিক করেছিল যে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, এটা কারা যাবে না? কে বলতে পারে যে আমার সিচুয়েশন জানার পরে যে আমি হাউ ওল্ড আই অ্যাম, আমার 2টা বাচ্চা আছে, অ্যান্ড আই এম নট দ্যাট রিচ যে আমার অনেক টাকা পয়সা আছে, আমাকে নিয়ে থাকতে হবে বা এটা সেটা। আমার প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা জানার পরে যখন তার মতো একজন যুবক, তখন আমার কাছে সে যুবক দেখতে যদিও বাচ্চা লাগার কারণটা আমি আপনাকে পরে বলবো না, কিন্তু ও তখন কত বয়সী ছিল সেটা ওর এসএসসি সার্টিফিকেট থেকে বের করা সম্ভব। তার এই ব্যাপারটা নিয়ে আমি এখনই আপনাকে ক্লারিফাই করছি। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আই ফেল্ট রিয়েলি গুড, বাট তখনও আমি কোনো রিলেশনের দিকে যাব। ইউ ফেল গুড, এই ফিলিংসটাকে আপনি একটু ডেসক্রাইব করেন আমাদেরকে। আই ফেল গুড, না সিচি, গুডের তো অনেকগুলো ধরন থাকে। একটা হচ্ছে যে ছোট একটা ভাই আমার সে, বা আমার বাচ্চার ফ্রেন্ড সেই হিসেবে সে আমাকে বড় আপু হিসেবে দেখছে, বা আমার জায়গা থেকে আমি মনে করছি, সেজন্য আই ফিল গুড। আরেকটা হচ্ছে না, আমি তাকে লাইফের অন্যতম একজন সঙ্গী হিসেবে ইউ ফিল গুড। আপনার ফিলিং গুডটা কি আসলে? আমার ফিলিং গুডটা হচ্ছে যে হি ইজ বিং আ কেয়ারিং পারসন, যে আমি যেই ধরনের সিচুয়েশনে আছি সেই ধরনের সিচুয়েশনটা জানার পরও সে এই কথাটা বলতে পেরেছে যে আমি তোমাকে লাইফে জীবনে কোনোদিন ছেড়ে যাব না। সো ইট ওয়াজ লাইক হি ক্যান বি ইওর পার্টনার? তখনও না, বিকজ আপনি যখন একটা জীবনে পোর খাওয়া একটা সিচুয়েশন পার হয়ে আসবেন, তখন আপনি সহজে চাবেন না আরেকজনের কাছে যে আপনি বা আরেকটা রিলেশনে। পার্টনার ইন হোয়াট সেন্স? লাইক পার্টনার, আপনি সম্পর্কটাকে একটা রূপ দিবেন, সেটা একটা পার্টনারশিপ? তখনও আমি চিন্তা করিনি যে বাট মামুনকে আপনার ভালো লাগতো? মামুনকে আমার ভালো লাগতো বিকজ হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, সে যে পড়ালেখা জানে না, বা সে যে তার যে ম্যাচুরিটি লেভেল কথা বলার ক্ষেত্রে যে তখন কম ছিল না, তখন মানে হি কুড ইমপ্রেস মি। আমার মতো একটা মানুষকে হি কুড ইমপ্রেস মি, হি কুড কনভিন্স মি। ওকে। তো এর মধ্যে যেটা হলো যে সে কি করলো, বলল যে তুমি কোথায় থাকো, আমি আসবো তোমার সাথে দেখা করার জন্য। দেন আই সেড, কথা বলা কতদিন পরে এটা ঈদের পরে। আমি তো ঈদ বুঝবো না, আপনি জাস্ট টাইম বলেন যে টাইম ফ্রেমটা। আই থিংক মানে কয় মাস কথা বলেছেন বা কতদিন কথা বলেছেন? 4-5 মাস পরে আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। দেন আমি বলেছি যে ইটস নট পসিবল, আমার বাসার ঠিকানা আমি তোমাকে দিব না। ওকে। তো আমি যেটা হতো যে এর মাঝখানে কি ক্লিয়ার হয়েছে আপনার এজ কত বা আপনার এটা কত? সবকিছু ক্লিয়ার হয়েছে। আপনি ওকে বলেছিলেন আপনার এজ বা আপনার পাস্ট লাইফ ডিটেল? হ্যাঁ, ডিটেল, কারণ তখন তো আমরা কথা বলছি। অ্যান্ড আমি কমফোর্ট জোনে চলে গেছি এই কারণে, বিকজ আমি জানি যে সে সবকিছু জেনে আমার সাথে কথা বলছে, একটা ফ্রেন্ডলি কনভারসেশন হচ্ছে। এখানে তার মা যদিও বলেছে তুমি দেখা করো না কেন, সে তোমাকে অনেক ভালোবাসে। তো ভালোবাসা মায়ের জায়গা থেকে বলাটা কিন্তু এটা অস্বাভাবিক কোনো কিছু না, কারণ সে বড় বোন হিসেবে ভালোবাসতে পারে বা অন্য কিছু ভালোবাসতে পারে। সে কখনো তার মায়ের একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম আপনাদেরকে নিয়ে, আমি খন্ড ভাবে দেখেছি। আমার আসলে এত কিউরিওসিটি কেন হলো মামুনকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে, আমার কাছে মনে হয়েছিল যে আমি একটু জানি। আপনি আপনার ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। আমি ওখানে কিন্তু একদম প্রথমেই বলেছিলাম যে এটা আমার পার্সোনাল কোয়ারি, আমার দর্শকরা যারা আছেন তারা খুব ভালোভাবে নাও নিতে পারেন, এবং আমি পুরো জিনিসটা কন্টিনিউ করেছি। যখন আমি মামুনকে এনেছি তখন আমার কাছে মনে হয়েছে না লায়লার এখানে বলার 100% রাইট আছে। তার বহু আগে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু সামহাও আপনার সঙ্গে আমার বসা হয়নি। তো আমি আসলে এই কারণেই বলছি যে মার একটা খুব ছোট্ট পার্ট আমি দেখেছিলাম, এবং সম্ভবত আপনারা দুজনেই ওনাদের গ্রামের বাড়িতে ছিলেন এরকম একটা ভিডিও, এবং সেখানে ওর মা বলছে ওর মার কোনো একজন সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে বা কোনো একটা কিছু, সেখানে ওর মা বলেছিল যে দুজন একসাথে থাকতে চাইলে থাকবে, কিন্তু দুজনেরই খুব রাগী, দুজনেই খুব ঝগড়াঝাটি করে, এই ধরনের কথা। তো এতটুকু শুনে আমার কাছে মনে হয়েছে যে ভদ্রমহিলা যথেষ্ট রকমের ব্যালেন্স করার চেষ্টা করেছে দুজনকেই। হ্যাঁ, আমি আসলে এই জায়গাটায় আপনি যদি মাকে বারবার নিয়ে আসেন, আমি যতটুকু দেখেছি ততটুকু আপনাকে বললাম। এটা আসলে এভাবে বলা উচিত হবে কিনা যে ছেলের জায়গা থেকে মাকে ইন্সপায়ার করা, আর যেখানে ছেলেকে আপনি এতটা সুযোগ দিচ্ছেন সেখানে ছেলেকে বাদ দিয়ে মাকে দিয়ে ভায়া করতে হবে ভদ্রমহিলাকে, এইটাও আমার কাছে অনেকখানি ইললজিক্যাল মনে হচ্ছে। ফাইন, ইউ ক্যান সে, বাট আপনি বলতে পারেন। হ্যাঁ, তো তারপরে কি হলো? দেখা করার জায়গাটায় ছিলেন? তারপরে দেখা করার জায়গাটা যেটা হলো যে আমি না বললাম, বিকজ আমি চাচ্ছি না কোনো একটা। আপনি বারবারই না করেছেন, কিন্তু দেখা করলেন? বারবারই না করেছি। পরে যেটা হলো যে আমি সে শেয়ার করেছে যে আমি হাঁটতাম
জি। পার্কে হাঁটতাম, তো এরকমই জাস্ট 2-3 দিন এরকম হয়েছে যে হাঁটার সময় সে ভিডিও কল দিয়েছে এবং সে বলেছে যে তুমি ক্যামেরাটা একটু ব্যাক ক্যামেরা দিয়ে হাঁটো। তো আমি হাঁটাটা শেষ করে আমার মাথায় তখন ওটা আসেনি যে কেন সে ব্যাক ক্যামেরা দিয়ে দেখতে চেয়েছে। আসলে সে দেখতে চেয়েছে যে আমি কোন আমার বাসার হাউসের স্ট্রাকচারটা হয়তো সে দেখতে চেয়েছে বা বাসার গেটটা হয়তো সে দেখতে চেয়েছে। তো এরকম একটা টাইমে তো সে কি করলো, সে প্রায় 3-4 আওয়ার্স এরকম একদিন সে এবং তার বন্ধু, সে তো একা মুভ করে না, 3-4 আওয়ার্স সে এবং তার বন্ধু পুরো ডিওএইচএস এলাকা হেঁটে হেঁটে একটা করে বাড়ি খুঁজলো এবং খুঁজে ওই যে ভিডিও কলে যে দেখেছিল স্ক্রিনশট রেখেছিল যে এটা হাউস নাম্বার বা হাউস বা এরকম, ওইভাবে করে সে আমার বাসার সামনে এসে আসলো। তো আসার পরে সে আমাকে কল দিল, বলে যে আমি দেখালাম আমার গেটের ছবি পাঠালাম। ঠিক আছে, আমরা এখান থেকে বাসায় ঢুকেছেন কি ঢোকেননি আমরা সেটাতে পরে যেতে চাই। তার আগে আমার কয়েকটা কোয়েরি আছে। সেটা হলো আপনি তার মাকে 20,000 টাকা সাহায্য করেছেন। ইন দ্য মিন টাইম এই যে গল্প যে জায়গায় আছে তারপরে কি আর কোনো সাহায্য করেছেন? গল্প যে জায়গায় আছে সে পর্যন্ত? হ্যাঁ, অনেক কিছু। তখন তাদের যেটা রিকোয়ারমেন্টস ছিল, যখনই বলতো যে এটা লাগছে বা ওটা লাগছে বা সেটা লাগছে, এরকম লাগছে সেরকম লাগছে, আই সেন্ড। ওকে, সো তার মানে আপনি রেগুলারলি পাঠাতেন? আমি কোনো লিস্ট করে রাখিনি, মানে আপনি রেগুলারলি যেটা দরকার হতো আপনি সেটা পাঠাতেন? যখন যেটা চাইতো আমার সামর্থ্যের মধ্যে যদি থাকতো দেন আমি পাঠাতাম। ওকে, সো তার মানে আপনারও তাকে ভালো লাগা শুরু হয়ে গেছে। এবং একই সাথে একটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে থাকেন। খুব ঘন্টার পর ঘন্টা না, বাট দিনে কয়েকবার কলে হয়তো, কারণ ঘন্টার পর ঘন্টা থাকার সুযোগ নেই আমার। তখন কি আপনাদের দুজনের জায়গা থেকে বলা হয়েছে যে আমার তোমাকে ভালো লাগে বা তোমার আমাকে ভালো লাগে? আমি কোনোদিনও বলিনি যে আমার তো। ও কি বলেছে আপনাকে? ও অলরেডি বলেছে ভালো লাগা। তো আপনি একটু জিজ্ঞেস করেছেন যে ভালো লাগাটা কি 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 বিষয় বা কি রকম? তার কথা তখন ছিল যে আমি তোমাকে, আর এই যে কথাটাই বললো যে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, এন্ড তুমি আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন আমার আম্মুর পরে। এবং সে শুধু এটাই বললো না, সে যেটা করলো, সে তো এখনো আপনার কাছ থেকে ছেড়ে যায়নি বা আপনিও তাকে ছেড়ে যাননি, ইন আ ডিফারেন্ট ফরম্যাট। বাট আমি যেটা জানতে চাচ্ছি এই ছেড়ে না যাওয়ার ব্যাপারটা আসলে কি? এটা হলো কি, তখন আমি দেখলাম কি সে ভিডিও আপলোড করলো আমাকে নিয়ে সামহাও স্ক্রিনশট বা কোনো কিছু নিয়ে, এবং সেখানে লিখলো মাই সেকেন্ড আর্থ। মাই সেকেন্ড আর্থ। এই ভিডিও আপলোডটা ওর পেজে করেছে? ফেসবুকে না টিকটকে না লাইকিতে? এটা আই থিংক টিকটকে মাই সেকেন্ড আর্থ। আর ফার্স্ট আর্থ কে? ও মা। আচ্ছা, সো প্রায়োরিটি জায়গাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। প্রায়োরিটি জায়গায় তখন আমি আই ওয়াজ ফিলিং প্রায়োরিটাইজ। ওকে, সো এটা 2021 এর ঘটনা। আপনার বাসার সামনে গেল, তারপরে কি হলো? বাসার সামনে গেল এবং অ্যাজ ইউজুয়াল আমি তার সাথে দেখা করলাম না, দেখা করব না আমি এই স্টোরিটা সে যেটা বলেছে সেটা উইচ ইজ রাইট। আমি জাস্ট বারান্দা থেকে উপর থেকে দেখলাম যে হি ইজ দেয়ার, আমি চলে আসলাম, কারণ আমি তার সাথে দেখা করব না, কারণ আমার মনে অনেক কিছু আছে। আপনার মনে যে কোয়ারিগুলো আছে আমার মনে ওই কোয়ারিগুলো আছে। দেখা দিতে ইচ্ছা করছে না বা আপনি দিচ্ছেন না, আবার হচ্ছে সে যে আপনাকে প্রায়োরিটিজ করছে, সেকেন্ড আর্ট বলছে, এটাও আপনার ভালো লাগছে, এটাও আপনি এনজয় করছেন। হ্যাঁ, ভালো লাগছে। এই দ্বিমুখিতা কেন, এই কম্বিনেশনটা কেন? এনজয় করার ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ আমাকে সে তখন যেটা মানে দাবি করতো যে সে হিজ ফেমাস পারসন, তার এত মিলিয়ন ফলোয়ার্স আছে, সে একজন সেলিব্রিটি, বাংলাদেশের লোকজন এত, তার মতো একটা ছেলে সে আমাকে কেন প্রায়োরিটাইজ করবে? হু অ্যাম আই? সে তার মতো অনেক সুন্দরী মডেল, অনেক সুন্দরী নায়িকা, অনেক কিছু আছে। আপনি কি বলতেছেন? আপনি বুঝে বলতেছেন? আমি বুঝে বলতেছি না, আপনি বুঝে বলতেছেন না। আর অনেক টিকটকার আছে উইথ ডিউ রেসপেক্ট, যাদের প্রচুর ফলোয়ার আছে, প্রচুর ফ্যান আছে, বাট দে আর নট সেলিব্রিটি। মানে আপনার জায়গা থেকে সেলিব্রিটি হওয়া উচিত না। মানে আমার কথাটাই হচ্ছে ফ্যান থাকলে, ফলোয়ার থাকলেই সেলিব্রিটি হয় না, এটা আপনি এগ্রি করেন? আচ্ছা, ওকে ফাইন। তাহলে কথা হচ্ছে যে আপনি যদি এটা বলেন, আপনার মতো একজন শিক্ষিত মানুষ, এবং লালা আমি আবার বলতেছি, আমি এখন যেরকম টাফ তার চেয়ে আরো অনেক টাফ হবে আপনি যত সময় নেবেন। আপনি চাইলে এখনো কুইট করতে পারেন। ওকে ফাইন, শুরু করুন। লালা আপনার সাথে ওর বয়সের গ্যাপ কত? অনেক বলতে। সো ওর কত আপনার জানা মতে? আপনি বলেন। 26 ও বলে গেছে, আর ও 22, 4 বছর, খুব বেশি পার্থক্য না। সো ইট ইজ অলমোস্ট ডাবল, রাইট? অর্ধেক এজের একটা ছেলে সে যদি আপনাকে এরকম একটা প্রায়োরিটাইজ করে বা এরকমভাবে ফিল করে, এরকমভাবে, তাও 4 বছর আগে, 5 বছর আগের গল্প, এটা একটা অস্বস্তি দেওয়ার কথা না আপনাকে? অস্বস্তি দেওয়ার কথা হতো যদি তার অ্যাপ্রোচটা ইমপ্রপার হতো। সে কিন্তু কখনো এসে আমাকে বলে নাই আই লাভ ইউ, এই ধরনের কথা কিন্তু সে বলে। আই লাভ ইউ কি বলতে হয়? আই লাভ ইউ তো মুখে দিয়ে বুঝিয়ে দেয়। সে কিন্তু স্টাডি করে নিয়েছে বাই দ্য টাইম হাউ আই অ্যাম, যে আমার সাথে কোন ভাবে তার কথা বলতে হবে,
সে যদি এসে বলতো যে আমি তোমাকে আজকে বিয়ে করতে চাই বা আমি তোমাকে আজকে এটা করতে চাই, আমি হয়তো ওই মোমেন্টে তার সাথে কথা বলাই স্টপ করে দিতাম। ওকে, উই আর টেকিং দিস পয়েন্ট, ফাইন, ক্যারি অন। মানে সে তার মতো চলে গেল, আমি আমার মতো উপর থেকে নিচ থেকে দেখলাম, যেটা সে আপনার সাথে ডিসক্রাইব করেছে, উইচ ইজ অ্যাবসলিউটলি 100% রাইট। এরপরে পরবর্তীতে সে কোথাও গিয়েছিল, কুমিল্লায় বা সামওয়্যার কোথাও গিয়েছিল। তো যাওয়ার পরে সে আবার তার বন্ধুকে নিয়ে আসলো অ্যান্ড বললো যে ওই দিন ছিল ঈদের দিন আপনাকে এটাও গল্প বলেছে, ঈদের দিন সে আমার সাথে দেখা করবে। তো ঈদের দিন দেখা করবে ব্যাপারটা আমি ফেলতে পারলাম না। কেউ যখন বললো যে ঈদের দিন আজকে তো একটু দেখা করা উচিত, আসলে আমরা এতদিন থেকে উই আর গুড ফ্রেন্ডস বা আমাদের মধ্যে একটা গুড রিলেশন আছে, তো দেখা করতে চাই। তো আমি বললাম যে ঠিক আছে আসো। তো বাসায় আই ক্যানট অ্যালাউ ইউ, আমার বাসায় এটা অ্যালাউ না। তুমি দেখা করতে চাইলে ইউ ক্যান গো টু পার্ক, যেখানে আমি হাঁটি, ওখানে তুমি দেখা করতে পারো, অথবা ইউ ক্যান আমার বাসার ছাদে খুব সুন্দর একটা গার্ডেনের মতো আছে, বসার জায়গা আছে, তুমি ওইখানে আসতে পারো। তো ওখানে ও ছোট একটু মিস ইনফরমেশন আপনাকে দিয়েছে যে ওখানে ও একা ছিল, আমি একা ছিলাম, উইচ ইজ নট রাইট। ওখানে ওর বন্ধু আর ও ছিল, আর আমার সাথে আমার কাজের লোক গিয়েছিল। ওকে, কাজের লোক এবং দারোয়ান গিয়েছিল, কারণ আননোন পার্সন বাসার ভিতর দিয়ে ছাদে গেছে, সো কাজের লোক এন্ড দারোয়ান ছিল। তো ওখানে ফার্স্ট ফিজিক্যাল মিট অ্যান্ড সে যেটা বলেছে উইচ ইজ রাইট, যে আমি মাস্ক পরেছিলাম, কারণ তখন কোভিড টাইম ছিল, তো মাস্ক পরা ছিলাম, সে নিজেও মাস্ক পরা ছিল, এমন না যে সে মাস্ক ছাড়া ছিল। তো ওটাই দেখা হয়েছে, ছাদে আমাদের দুবার দেখা হয়নি। ও আপনাকে দুবারের গল্প বলেছে, সেকেন্ড টাইমের কথা বলেছে, বাট ছাদে আমাদের একবারই মিট হয়েছে। এর পরবর্তী দেখাটা হলো হচ্ছে তাদের বাসায়, তার আম্মু আমাকে ইনভাইট করলো, যে তাদের বাসার বাড়িওয়ালা উনি আমাকে ডিনারে ইনভাইট করেছেন অ্যান্ড ওনারা চান যেন আমি আসি, বিকজ তাদের বাসার বাড়িওয়ালা এই সম্পর্কটা কেমন হয়ে গেল না? তাদের বাসার বাড়িওয়ালা তাদেরকে ইনভাইট করেছে, সেখানে আপনি থাকবেন। তাদের বাসার বাড়িওয়ালাও ইভেন আমাকে ইনভাইট করেছে ফোনে, যে তুমি ডিনারে একদিন আসো, বিকজ তোমার সম্পর্কে এত শুনেছি, তোমাকে আমার সামনাসামনি দেখার ইচ্ছা। আর ওর মাও বলছে যে তোমাকে তো আসলে আমরা কখনো দেখিনি এইভাবে। তো তখন যেটা হয়েছে যে তখন আমি অনেক ফ্রি। ইটস আ ফ্যামিলি ম্যারাথন অ্যাকর্ডিং টু হার, মানে আমি যদি তাকে বিলিভ করি তাহলে তো একটা ফ্যামিলি ম্যারাথন। যেটা হয়েছে যে ততদিনে আমি তার খালা, মামা, চাচা এদের সাথে ফোনে, আমি একবার সিক ছিলাম, তারা খুব অরির হয়ে কল টল করলো যে কেমন আছো মা, তোমার শরীর কেমন। তারা কি জানতো যে মামুনের সাথে আপনার সম্পর্কের ধরনটা কি? হ্যাঁ, তারা তো ধরে নিয়েছে যে লাইক আমাদের মধ্যে হয়তো কোনো রিলেশন আছে। হাউ কুড ইট বি? আমার কিন্তু রিলেশন ছিল না তখন। আপনি এটা কি মানে আপনি এটা গেস করে বলছেন নাকি আপনি শিওর হয়েছেন? আমি গেস করে বলছি না, এই কারণে, কারণ আপনি কখন আপনার নেফিউ নিসের মেয়ে বন্ধুকে কল করে জিজ্ঞেস করবেন মা তোমার শরীর কেমন, জ্বর ভালো হয়েছে কি না? কিন্তু লাইলা, বাংলাদেশের সোসাইটিটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না, এবং এটা আপনি খুব ভালো জানেন আমার চাইতেও। বাংলাদেশে একটা ছেলে 70 ঊর্ধ্ব হয়েও সে অনেক সময় 18 বছরের একটা মেয়েকে বিয়ে করলেও সেটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হয় না। সোশ্যাল মিডিয়াতে আসলে হয়, একটু হয়, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু এই যখন রিভার্স করে বিষয়টা, তখন এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয়, রাইট? সো মামুনের বিষয়টা যদি তার ফ্যামিলি ওরিয়েন্টেড সব মানুষ, মানে বাড়িওয়ালা পর্যন্তও জেনে যায়, এবং সেই মেয়ে যদি মামুনের চেয়ে 25 বছরের বড় হয়, এটা কি মামুনের সারাউন্ডিং এটা ভালোভাবে নেওয়ার কথা? বা আপনি খুব কমফোর্ট ফিল করছিলেন? খুবই নিয়েছে। আমার কমফোর্টের জায়গাটাও ওই জায়গায় ছিল যে বিকজ শুধু তার রিলেটিভস না, তার ফ্রেন্ডস, তার যে কি বলবো, তার সাথে যারা কাজ করছিল, কাজের জায়গাগুলো, যারা তার মিউজিক ভিডিও করে দিচ্ছিল, মিউজিক ভিডিওর ডিরেক্টর বা মিউজিক ভিডিওর গানটা গেয়েছে বা এরকম সেরকম, তারাও ইভেন জিনিসটা খুব নর্মালি নিয়েছে, তারাও খুব ওয়েলকাম করছে আমাকে অ্যাজ এ মামুনের গার্লফ্রেন্ড, অ্যাজ মামুনের সামওয়ান স্পেশাল। সামওয়ান স্পেশাল তো অন্য জিনিস। হ্যাঁ, এটা কি স্পেশাল? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনটা আসলে আমাদের হয়নি। আচ্ছা, তাহলে এটা কি মানে সামওয়ান স্পেশাল বলতে কি? এটা কি সিচুয়েশনশিপ বলবো? সিচুয়েশনশিপ বলতে তো আপনি সিচুয়েশনশিপ তো এতদিন কন্টিনিউ করে না, এগুলো নতুন নতুন টার্ম আসছে ইদানিং। আপনারা একটু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে নিয়েন যে এগুলো আসলে কি জিনিস, এখন সম্পর্কের যে কত টার্ম। আমার মনে হয় যেটা মানে আমি তো কাউকে জিজ্ঞেস করিনি যে তোমরা আমাকে কি হিসেবে দেখছো, বাট আপনার জায়গা থেকে এক্সপ্লেইনটা কি? আমার জায়গা থেকে এক্সপ্লেইন হচ্ছে যে হয়তো তারা চিন্তা করছে যে, তাদের কথা বাদ দেন, আপনার নিজের তো একটা ব্যাখ্যা আছে। আমার নিজের হচ্ছে আই ওয়াজ ফিলিং গুড, আমার ভালো লাগছিল বিকজ ব্যাপারটা ফ্যামিলি ওরিয়েন্টেড। ইউ আর ফিলিং গুড এন্ড ইউ আর এনজয়িং।
I was and you don't know what is next. I was feeling good means I was feeling comfortable. Comfortable in what sense? কমফোর্টেবল বিকজ হচ্ছে যে সব এমন হয় যে আমরা যখন আমাদের সোসাইটিতে যখন আপনি একটা ছেলের সাথে কথা বলেন, মানে আমি যখন ছোটবেলায় কথা বলেছি তখন আমার আম্মু খুব বলতো যে তুমি কেন এর সাথে কথা বলবে, বা এই ধরনের একটা সিচুয়েশন হয় যে কার সাথে কথা বলছো, কি ব্যাকগ্রাউন্ড, ও তোমার চেয়ে বড়, তোমার চেয়ে ছোট, ও দেখতে কেমন, ওর বাচ্চা কাচ্চা আছে। তো এই জিনিসটা আমার কাছ থেকে আসার তুলনায় তার কাছ থেকে বেশি আসার কথা, যে কেন তুমি এর সাথে কথা বলছো, কেন, তোমার দরকার কি, তোমার তো আরো অনেক অপশন আছে, ওয়াই হার। বাট এটা আসলে আমার জন্য একটা ট্র্যাপ ছিল। ইউ আর সেইং ট্র্যাপ ছিল, ও বলতেছে ট্র্যাপ ছিল। আপনার জায়গা থেকে ট্র্যাপ বলতে কি ধরনের ট্র্যাপ? আমার জায়গা থেকে ট্র্যাপ ছিল হচ্ছে যে আমার কাছে আসার মেইন রিজনটাই হচ্ছে আমার বাবুদের প্রতি সিম্প্যাথি দেখানো হয়েছিল বলেই কিন্তু আমি কন্টিনিউ করেছিলাম যে এত দূর, যে ঠিক আছে তারা জিজ্ঞেস করছে, তার আম্মু আমার বাবুদের জন্য পানি পড়া নিয়ে আসছে, দোয়া পড়া কাগজ নিয়ে আসছে, এটা নিয়ে আসছে, সেটা নিয়ে আসছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি লাইভে দেখেছি কিছুদিন আগে মামুনের চেয়েও হাঁটুর বয়সে এক ছেলে আপনার জন্য সুইসাইড করতে চেয়েছে। আমি দেখেছি, আপনি করেছেন কিনা, তার সাথে পাশে বসেছিলেন কিনা বলেন। ওই যে অনেক ছবি আই ডোন্ট নো, সে নামও জানি না কিছু একটা। না এগুলো সব স্ক্রিপ্টেড, এখন ওইগুলো স্ক্রিপ্টেড। ওকে ফাইন, তাহলে তার কোনো কিছু বলার নাই। ওগুলো স্ক্রিপ্টেড, ওগুলো আসলে রিয়েল লাইফের ব্যাপার না। আপনাকে যেটা বলেছি সোশ্যাল মিডিয়া লাইফটা আসলে আমার লাইফের 1%ও না, আমার লাইফটা অনেক বড়। আমি তো দেখতে পাচ্ছি আপনার সোশ্যাল মিডিয়া এখন আপনার লাইফের 99.9%। একটুও না। আপনাকে এটা আমি অনিয়ারে বলবো না, আমি পার্সোনালি আলাদা করে বলবো। তখন আমি তাদের বাসায় গেলাম, ফার্স্ট টাইম তার আম্মুর সাথে দেখা হলো, আব্বুর সাথে দেখা হলো, ফিজিক্যাল দেখা হলো, এটা বাড়িওয়ালার সাথে দেখা হলো, এবং বাড়িওয়ালা কি করলো, মিষ্টি মুখ করা, এটা সেটা অ্যাজ ইফ আমি তাদের নতুন বউ, এবং তার আম্মু পরিচয় করে দিল যে এটা আমাদের ছেলের ফিউচার ওয়াইফ। আর ইউ কিডিং? নো। আপনি কি করছিলেন ওই সময়টাতে? আমি তাড়াতাড়ি চলে আসছি, সিরিয়াসলি আমি তাড়াতাড়ি চলে আসছি। এবং শুধু সেটা না যে শুধু বাড়িওয়ালাই না, দারোয়ান, ভাড়াটে, সবাই, বিকজ আমি যে সোসাইটিতে বিলং করি, ওই যে একটা সোসাইটি, দুইটা কিন্তু আমি দেখেছি যে দুইটা এরকম একটা ঘটনা লায়লা হচ্ছে, আপনি আগে থেকে কিছুই বুঝবেন না। এত বড় একটা কমিউনিটি ফ্যামিলিতে আপনার এরকম একটা পরিচয় দিয়ে দিবে, যে বাসায় ওরা ভাড়া থাকে সেই বাসার বাড়িওয়ালা পর্যন্ত আপনাকে এভাবে ট্রিট করতেছে, আর আপনি বোঝেন নাই যে আপনাকে ওরা বউ হিসেবে পরিচয় করাই দিবে। এটা আমাদেরকে বিলিভ করতে হবে। হাউ কুড ইট বি? এবং তারপরেও যদি আপনি 16 বছরের একটা মানুষ হইতেন, 18 বছরের একটা বাচ্চা হইতেন, বা 20-22 বছরের হইতো, তাহলেও আমরা বুঝতে পারতাম যে আপনি হয়তো জিনিসের সংসারটা বুঝেন না। সেটা ঠিক আছে, আপনার জায়গা থেকে বিষয়টা এরকম হয়ে গেছে, কিন্তু আপনি কিভাবে এটা বুঝলেন না, এটা আমি বুঝতে পারছি না। আমি বুঝেছি, আপনি বুঝে তাহলে আপনি গেলেন, বুঝে তাহলে গেলেন কেন? হয়েছে যে বুঝলেন না, মানে আপনি যেটা বুঝাচ্ছেন যে আমি জেনেও কেন গেলাম, মানে ওখানে গেলে যেরকম একটা সিচুয়েশন আমার হতে পারে, বা ওনারা আসলে ভাবে আমি আগে থেকে গেস করতে পারিনি, ওনারা আসলে আমাকে এভাবে ট্রিট করছেন, এবং আপনি বলছিলেন আপনার এটা ভালো লাগছে, আপনি এটা এনজয় করছেন। এনজয় বলবো না, আই ওয়াজ ফিলিং কমফোর্টেবল। এইটা তো খুবই ডিসকমফোর্ট একটা সিচুয়েশন যদি আপনি অ্যাকসেপ্ট না করেন। মানে আপনি যদি এদেরকে এইভাবে অ্যাকসেপ্ট না করেন, তাহলে তো এটা খুবই ডিসকমফোর্ট একটা সিচুয়েশন। বাট আই ওয়াজ ফিলিং কমফোর্টেবল। তার মানে আপনি না, তার ফ্যামিলি সবকিছু যে আমাদের জন্য কমফোর্টেবল তা কিন্তু না। বাট ওরা সিচুয়েশনটা ওভাবেই করে দিয়েছে যে আমার মতো একটা বড় মানুষ কমফোর্টেবল ফিল করেছে। এবং আপনি মামুনকে হাজবেন্ড হিসেবে চিন্তা করতেন ওই সময়টাতে? না, ওই সময়টা করতেন না। আমি আপনার কয়েকটা একদম সহজ করে দিই। মামুনকে বয়ফ্রেন্ড হিসেবে চিন্তা করতেন? প্রথম তো করতাম। ওই সময়টাতে করতেন? যখন ওর বাসায় গিয়েছিলাম তখন না, করেন নাই। যে মানুষটাকে আপনি বয়ফ্রেন্ড হিসেবেই চিন্তা করেন না, তার ফ্যামিলি আপনাকে পুরা ফ্যামিলির মধ্যে পরিচয় করায় দিচ্ছে ফিউচার ওয়াইফ হিসেবে। এটা তো আকাশ থেকে পড়া একটা ধাক্কার মতো। খুব একটা আকাশ থেকেও পড়ি, কারণ তখন তার মানে আপনি কমফোর্ট ছিলেন, আগে থেকে জানতেন? তখন আগে থেকে যেটা জানতাম যে মা তো বলেছেই মামুন তোমাকে খুব পছন্দ করে, এবং মামুনও বলেছে আমি তোমাকে জীবনে কোনোদিন ছেড়ে যাব না। তো আমি জানি যে হয়তো এটা একটা রিলেশনের দিকে আগাতেও পারে। সো আপনি এটা আপনার জায়গা থেকে এগ্রি করেই ওখানে গেছেন? আমি গেছি আমার জায়গা থেকে পজিটিভলি নিয়ে, আমি নেগেটিভলি নেইনি। বাট আপনার এটা অ্যাকসেপ্টেন্স ছিল? অ্যাকসেপ্টেন্স তো ছিল। তার মানে কথা এখন কিন্তু শেষ পর্যন্ত ওই জায়গায় এসে দাঁড়াইলো। এটা এনজয় না, মানে আমার তো অবশ্যই কেউ তোমাকে টেনে নিয়ে যেতে পারবে না তার বাসায়। ওকে, সো আপনি এগ্রি করে গেছেন, এবং আপনার এবং মামুনের মধ্যে কনভারসেশন তাহলে অবশ্যই এরকম কোনো ইঙ্গিত ছিল যেটা আপনার ভালো লেগেছে। হ্যাঁ, ওই যে বললাম ভালো লেগেছে, তো সে তো বলেছে যে আমি তোমাকে ছেড়ে জীবনে যাব না। সো তার মানে আপনার জায়গা থেকে কখনোই কোনো কোশ্চেন ছিল না? মামুন যখন আপনাকে বলেছে, মামুনকে আপনি কোশ্চেন করেন না এটা যে এই ছেলের চাল নেই চুলো নেই, নাম্বার 1, এই ছেলে আমার চাইতে হাফ এজ, এই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার কাছে শুরুই হয়েছে কোশ্চেন দিয়ে যে সে একটা কিশোর গ্যাংয়ের লিডার,
এবং সে আমাকে হাজব্যান্ড হিসেবে চিন্তা করছে 6 মাস পরে। লায়লা প্লিজ, ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য কোয়েশ্চেন। সো সেই জায়গা থেকে আপনি এগুলা সব কিছু সাইড করে দিয়ে ওকে চিন্তা করলেন, ইউ আর অ্যাকসেপ্টেড দ্যাট। সব কিছু সাইড করে দিয়েই ফর হোয়াট? এই যে বললাম যে সবকিছু সাইড করে দিয়েই আমি অ্যাজ আ হিউম্যান, মানুষের তো হিউম্যান কোয়ালিটিস থাকেই, যে হয়তো তারা ভুল করছে, তারা ভুল চিন্তা করছে বা ভুল থিঙ্কিং করছে বা সিচুয়েশনে পড়ে ভুল থিঙ্কিং করে ফ্রেন্ডশিপ পর্যন্ত মানুষ যেতে পারে, নট হাজব্যান্ড। না, ওইটা আমার অতদূর চলে গেছে, এটা এখন আমি তো ডিনাই করতে পারবো না। অ্যান্ড উইথ দ্যাট পারসন যার বয়স আপনার চেয়ে অর্ধেক। হ্যাঁ, কিন্তু দ্যাট পারসনের কথাটাও আপনি চিন্তা করেন। উইথ দ্যাট পারসন যার বৈবাহিক কোনো অভিজ্ঞতা নাই, উইথ দ্যাট পারসন যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার সাথে আকাশ পাতাল পার্থক্য, উইথ দ্যাট পারসন যার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার ধারে কাছে নাই, সবকিছুই হোল ফ্যামিলি। না সবকিছুই মানলাম, আপনি আমার সাইডটা দেখলেন যে সবকিছুই মানলাম যে লায়লা তুমি হাউ কুড ইউ, এটা শুধু আপনার কোয়েশ্চেন না, এটা আমার ফ্যামিলির কোয়েশ্চেন, এটা আমার সারাউন্ডিংসের কোয়েশ্চেন, এটা আমার সোসাইটির কোয়েশ্চেন। ওয়াই দিস গাই, হ্যাঁ, যার কোনো কিছুই তোমার সাথে হচ্ছে না, কিন্তু দ্যাট গাই কুড কনভিন্স মি, সত্যি কথা। এবং নট দ্যাট গাই, তার হোল ফ্যামিলি কুড কনভিন্স মি, সত্যি কথা। বিকজ আমি বলি যে আমি তখন আপনিও হয়তো লায়লা, সামওয়ান কনভিন্স মি, এই কথা যখন হয় তখন এই কথা দুটো গ্রাউন্ড থাকে। একটা হচ্ছে কেউ একজন এখানে আসছে আমাকে কনভিন্স করার জন্য, তার কনভিন্সিং পাওয়ার আছে। পাশাপাশি এটাও সত্য যে আমি তার দ্বারা কনভিন্স হব কিনা। এক্স্যাক্টলি। সো আপনি কনভিন্স হইছেন, ইউ আর রেডি টু কনভিন্স। অবশ্যই আমি কনভিন্স হয়েছি, কারণ আপনি যখন লোনলিনেসে থাকবেন, আপনি যখন একাকিত্বে থাকবেন এবং আপনার টেনশন হবে যে আপনার দুটো বাবু আছে, আপনি কি করবে আপনার জন্য প্রিন্স, আপনার হাজবেন্ড হইলে প্রিন্স আপনার বাচ্চার জন্য কি করতে পারে, আপনি আমাকে এটা বলেন তো। নিজেই তো বাচ্চা। আমি অত ফিউচার প্ল্যান করিনি, বিকজ কিন্তু আপনি বারবার এটা নিয়ে কথা বলছেন। যেটা হয়েছে যে আমি ফিউচার প্ল্যান তো আগে করেও আমার সংসার করেছি, কিন্তু সেই ফিউচার প্ল্যান অনুযায়ী আমার সংসার তো হলো না। এক্স্যাক্টলি। সো আপনি কেন তাহলে বারবার বাচ্চাদের কথা নিয়ে আসতেছেন? বাচ্চাদের কথা নিয়ে আসছি বিকজ হচ্ছে যে আমার এই যে আমার নিজের লাইফটা কতটুকু থাকবে না থাকবে, তার চেয়ে বড় ব্যাপার হলো যে আমার বাচ্চারা যেন একটা ফ্যামিলির মধ্যে থাকে, এবং আমার বাচ্চারা যে ফ্যামিলির মধ্যে থাকবে সেখানে তারা যেন প্রায়োরিটাইজ হয়। ইন হোয়াট সেন্স? আপনার বাচ্চার এডুকেশন লেভেল, আপনার বাচ্চার বড় হওয়া, আপনার বাচ্চার সার্কামস্ট্যান্সেস কোনো কিছুর সাথে কি প্রিন্স মামুনের ফ্যামিলির সাথে যায়? ফ্যামিলির সাথে যায় না। তাহলে আপনার বাচ্চারা ওই ফ্যামিলি থেকে কমফোর্ট ফিল করবে? এটাও আমি আপনাকে বলি যে আমার প্রিভিয়াস যে রিলেশন ছিল, তারা দে আর ইকুয়াল টু মাই ফ্যামিলি স্ট্যাটাস, তারা ইকুয়াল টু মাই। সো আমার প্রথম প্রশ্নটাই তাহলে ঠিক থাকলো যে আপনি রিভার্স ট্রাই করার চেষ্টা করছেন। আমার কথা হচ্ছে যে কই তাদের ওখানে তো আমার ওরা। সো আমার প্রথম প্রশ্নটা রাইট। আমি তো প্রথমেই তাহলে আপনাকে এই কোশ্চেনটা করেছি যে আপনার পাস্ট লাইফের এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আপনার কাছে মনে হয়েছে যে তারা আমার চেয়ে বয়সে ম্যাচিউর ছিল, আমার হাজবেন্ড যারা ছিলেন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমার সমপরিমাণই ছিল, সমস্ত কিছুই ছিল, তারপরেও তো এটা আমার কাছে সেট করে নাই। সো রাইট নাও আমি কেন এমন একজনকে ট্রাই করব না, বা এটাই কেন আমার কাছে যুক্তিযুক্ত হবে যে তার এত লজিক এত চিন্তা তখন করি। আপনার ভালো লাগাটাকে আপনি প্রায়োরিটাইজ করছেন। ওকে ফাইন। গ্রেটার ইন্টিমেসি যদিও আমরা শব্দটা ইউজ করছি, কিন্তু এটা আলটিমেটলি রিলিজিয়ন বলেন, অন্যান্য পার্সপেক্টিভ থেকে বলেন, এটা গ্রেটার ইন্টিমেসি না। ডেফিনেটলি এটা আপনাদের কিভাবে হয়েছে? আচ্ছা, এটা হয়েছে এর মধ্যে আমি কিছুটা জিনিস শেয়ার করি যেটা আমাকে খুব আনস্টেবল করে দিয়েছিল। সেটা হচ্ছে যে ওদের কিছুদিন পর বাসা চেঞ্জ করতে হচ্ছিল, তো আমি তার মার কাছে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য রিজন, যে বাসা চেঞ্জ করতে হচ্ছে কেন। তো তখন বললো যে ওর তো অনেক শত্রু, আর লোকজন তো ওকে মেরে ফেলার জন্য বসেই আছে। হ্যাঁ, আমরা আসলে খুব মানে খারাপ সিচুয়েশনে থাকি, কখন ওকে কি করে ফেলে অ্যান্ড এটা সেটা। তো ততদিনে এটা একদম শেষের 2021-এর একদম শেষের দিকে, ততদিনে দেখা গেছে যে আমাদের দুজনের কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হচ্ছে। আমরা হয়তো সে কোনো কাজে যাচ্ছে তো আমি যাচ্ছি তার সাথে, বা আমি কোথাও যাচ্ছি সে আমার সাথে যাচ্ছে, এই ধরনের ব্যাপার। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন হচ্ছে। তো এটা কেন হচ্ছে, এই টাইমে কি হলো যে একবার তারা মানে খুব হিডেনলি বাসাটা চেঞ্জ করে ফেললো। ওই বাসা মানে আগে 3-4 বার বাসা চেঞ্জ করার পরে একটা টাইমে তারা খুব হিডেনলি বাসাটা চেঞ্জ করে ফেললো, এবং চেঞ্জ করে বললো যে ওর আম্মু ওকে নিয়ে আসলো আমার বাসায়। তখন আমার মা ওয়াজ নট দেয়ার। আমার মা ওয়াজ, যেটা বলেছিলাম যে আমার মা সিক ছিল, কোভিডে হয়েছিল, আক্রান্ত হয়েছিল। তো তারপরে উনি আমার বোনের বাসায় ছিল ট্রিটমেন্টের জন্য। ওই সময় আমি আর আমার বাচ্চারা এবং আমার কাজের লোকজন যারা ছিল। আপনি কফি নেবেন? নো, ওকে ফাইন, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো তখন ওর আম্মু ওকে নিয়ে আসলো আপনার বাসায়? আমার বাসায়, হ্যাঁ। তো তখন আমার বাসায় নিয়ে আসলো। তখন কিন্তু আমরা মানে খুবই ভালো আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং।
সত্যি কথা যে আপনি যেটা বললেন যে আমাদের মধ্যে ফর্মাল কোনো ইন্টিমেসি ভাবে আপনার মা যখন ওনার মা যখন পরিচয় করিয়ে দিল ফিউচার হাজব্যান্ড, আপনি কিছুটা ডিসকমফোর্ট ফিল করে চলে আসছেন। চলে এসেছে, তারপর তার আরো অনেক পরে ঘটনা। তারপরে আপনার জায়গা থেকে কোনো ধরনের কোনো সে ছিল না যে লাইক তোমরা এই ধরনের কথাবার্তা বলো না, নাকি আপনি এটা মুখ বুঝে সহ্য করেছেন, নাকি আপনি এটা ওকে এনজয় করেছেন, বা আপনি এটা ওইখানে অতটুকুই শেষ? কারণ আমি এরপরে আপনি এটা কন্টিনিউ করেন নাই? না, বাট তার সাথে আমার ইন্টিমেসি হয়েছে, তার সাথে আমার কথা হয়েছে। ইন্টিমেসি বলতে হচ্ছে যে দেখা হয়েছে, এরপরে দেখা হয়েছে। এবং আপনারা দুজন হাজবেন্ড ওয়াইফ হিসেবে মানে ফিউচার প্ল্যান করছিলেন? হ্যাঁ, তখন করছিলাম না। তখন যেটা হয়েছে যে তার সাথে আমি বাইরে গেছি, সে আমার সাথে বাইরে গেছে, বা বাচ্চাদেরকে আউটিং যেটাকে বলে করেছেন। হ্যাঁ, মানে বেড়াতে যাওয়ার জিনিস ছিল যে বাচ্চাদেরকে নিয়ে যখন আমি গেলাম কোথাও, শেফ টেবিলে গেলাম বা পার্কে গেলাম, এই ইউনিমার্টের শেফ হ্যাঁ, তো এরকম যাওয়া আসা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, সে আমার বাসায় তখন আসতেছে। ইউনিমার্টের শেফ টেবিল তো পাবলিক প্লেস, ওইখানে তো আলটিমেটলি ইটস নট পার্সোনাল স্পেস বা ওরকম কোনো কিছু। সো আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের মধ্যে এরকম একটা সম্পর্কের সূত্রপাত কিভাবে আসলে, লাইক আপনাদের মধ্যে যখন একটা কোনো কমিটমেন্ট আপনি বলতেছেন ছিল না, ফ্যামিলি বলতেছে আপনাকে ফিউচার ওয়াইফ হিসেবে দেখতে চায়, এবং আপনি সেটার কোনো প্রতিবাদ করেন নাই, এবং তারপরে আপনার কাছে মনে হচ্ছে ফাইন, ইউ আর ওকে উইথ দ্যাট, আপনার কাছে একটা কমফোর্ট জোন লাগছে, এবং আপনি মামুনকে হাজবেন্ড হিসেবে চিন্তা করা শুরু করেছেন মেন্টালি তখনও না? তখন যেটা হয়েছে যে গুড ফ্যামিলি ফ্রেন্ড বলতে যেটা বোঝায় না, যে একজন খুব ভরসার জায়গা, যদি কিছু হয় যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলাম, আমি হয়তো কোনো কারণে অফিস থেকে তাদেরকে পিক করতে আনতে পারলাম না, তখন ওকে বললাম যে তুমি একটু যেও তো কাজের লোকজনের সাথে, ওদেরকে বাসায় নিয়ে এসো। তো এই ধরনের, হ্যাঁ আচ্ছা, ও করতো এটা। তো মানে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারটাই ছিল। আপনি ওকে জিজ্ঞেস করেন নাই যে তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? হ্যাঁ, আমাকে তার সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়। ব্যাস, হয়ে গেল, একটা লাইন এনাফ। কিন্তু আপনার ক্ষেত্রে তো অনেকগুলো কোশ্চেন আসার কথা। আমার ক্ষেত্রে অনেকগুলো কোশ্চেন আসার কথার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাচ্চাদেরকে সে আদর করে, তার ফ্যামিলি আদর করে, এবং আমার বাচ্চারাও তাকে খুব পছন্দ করে। আর আপনি হয়তো এই জিনিসটা জানেন, আপনি যখন জানেন যে স্পেশাল চাইল্ড যারা, তারা যখন একজনকে খুব পছন্দ করে ফেলে, তো তাকে না দেখলে তারা খুব অস্থির হয়ে যায়, বা একটা ইন্টারভেলে তার সাথে যদি দেখা না হয়, তারা এই ব্যাপারটাকে খুব মিস করতে। বিয়ন্ড দ্যাট, তারপরেও কিছু প্রশ্ন থাকে। বিয়ন্ড দ্যাট, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন একটা সম্পর্ক তৈরি হবে, পুরো পৃথিবী সাইড করে দিয়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফেরই কিছু ব্যাপার থাকে, সেই জায়গাগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার ছিল? সেই জায়গাগুলো পরবর্তীতে ক্লিয়ার হয়েছে। মানে আপনি তখন তাকে কোনো প্রশ্ন করেন নাই যে তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? তোমাকে মানে আপনার কথা যদি সত্য ধরে নিন, হ্যাঁ, তোমাকে আমার পছন্দ, তোমাকে আমার সবকিছু দিক দিয়ে পছন্দ, তুমি আমাকে বুঝতে পারো। তার কথা হচ্ছে যে আমি তাকে একবার আস্ক করেছিলাম যে why me, হ্যাঁ, why me, because you have a past, because you are double as than I was not good looking, I was nothing. You are good looking, mashallah, everybody is good. না, যেটা বলছি যে অতটুকু ছেলের কাছে যদি আপনি বলেন যে সে টিনেজার, তাহলে তো তার কাছে তো 12-13 বছরের বাচ্চাদেরকে পছন্দ হয় না। Not like this, not like this. Why me? But I felt যে সে হয়তো অনেকে আছে না যে সিনিয়রদের কাছে কমফোর্টেবল ফিল করে, মাদার ফিগারের মতো খুঁজতে চায় সামথিং। তো ও যেটা বলতো যে ও খুব সিকিউর ফিল করে, ওর সারা দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেলেও সে আমার কাছে হি ফিল সিকিউর, হি ফিল যে এই একটা জায়গা আছে যেখানে আমি হাজার যদি দোষ করেও যাই, যা করেও যাই, যদি আমি এখানে যে সারেন্ডার করি, তাহলে সে আমাকে সেভ করবে। আপনার জায়গা থেকে এটা অ্যাকসেপ্টেন্স ছিল যে ঠিক আছে, আমার জুনিয়র হলেও সমস্যা নাই, আমি ওকে হাজবেন্ড হিসেবে ভবিষ্যতে ট্রিট করতে পারি, ওকে ফাইন। বিয়ের কথাটা ঠিকঠাক হচ্ছে, তার আগেই আপনাদের এক ধরনের ইন্টিমেসি হয়েছে, যেটা বৈবাহিক সম্পর্কে পারমিটেবল, আদারওয়াইজ পারমিটেবল না। আপনি ইন্টিমেসির কথা বলছেন, রাইট? এটা আমি যদি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, বিকজ এখানে তো আমার একটা মামলার ব্যাপার চলে এসেছে। ও 2022-এর জানুয়ারির 1-2-3 এরকম একটা তারিখে ওর আম্মু ওকে আমাদের বাসায় নিয়ে আসছিল। প্রতিবারই কি আম্মু দিয়েছে? তো কি রাস্তাঘাট চিনতো না? না, ওর আম্মু নিয়ে এসেছিল এই কারণে যে কিছু দিনের জন্য নিয়ে এসেছিল। ওকে ফাইন, যে ওর একটা সমস্যা হচ্ছে তোমার বাসায় থাকুক, এবং সেই সময় না শুধু ও একা থাকতো না, সামটাইমস ওর আম্মু থাকতো, সামটাইমস ওর বোন থাকতো, সামটাইমস ওর ভাবি থাকতো। কি সমস্যা? তাদের
আমাদের বাসায় যে বিকজ তার অনেক এনিমি, তার অনেক এই সেই। তো আপনি যে এনিমি কেন নিজের ঘাড়ে তুলতেছেন? না, ততদিনে তো আমি তাকে, হ্যাঁ তাকে তো আমি অনেক ভালোবাসতেছি। আচ্ছা, ফাইনালি আপনি বললেন তাহলে যে আপনি অনেক ভালোবাসেন তাকে। হ্যাঁ, সেও আপনাকে অনেক ভালোবাসতো। সে অনেক ভালোবাসা দেখাতো। সেই সম্পর্ক যখন খারাপ হয়ে যায় না, তখন আমরা এগুলাই বলি। না, দেখাতো আর ভালোবাসতো, এই দুটো ডিফারেন্সটা আপনার যখন সম্পর্ক খারাপ হবে তখনই আপনি বুঝতে পারবেন। সম্পর্ক খারাপ হলেই আমরা এগুলা বলি, না হলে তার আমরা কখনো বলতাম না। বাট ফ্যাক্ট ইজ দ্যাট আমরা মিনিমাম রেসপেক্ট নিয়ে সারা জীবন রান করতে চাই কি চাই না, সেটা একটা ডিসকাশন হতে পারে একদম শেষের দিকে গিয়ে। আমি দুইটা ভয়েস আপনাকে শোনাবো, যে ভয়েসগুলো আসলে অনেক পরের, হ্যাঁ, কিন্তু আপনার কনভারসেশনটা আপনি অন্যদিকে ডাইভার্ট করতে পারবেন আপনি যদি। ওকে ফাইন, আমি এই পর্যায়ে শুনবো না, আমি আগে বাসায় যাই। আমি আপনার কাছে অবশ্যই শুনবো আপনার বাসায় গিয়ে কি হয়েছে। ওর মা দিয়ে গেছে? হ্যাঁ, তারপরে মা দিয়ে গেছে। তো এমন এরকমই 2-1 দিন পরে ও বলেছে যেটা, যে একটা রুমে আমার বড় মেয়ে এবং মেড থাকতো, বড় মেয়ের সাথে আমার আরেকটা রুম ছিল, তার জন্য আরেকটা রুমে আমি এবং আমার ছোট মেয়ে থাকতো। তো ও কিন্তু আপনার ইন্টারভিউতে বলেছে সে জানতো না আমার বাচ্চারা আছে, কিন্তু আপনি তাকে পরিচয় করিয়ে দিয়েছেন, আর তার বাচ্চারা হচ্ছে আপনার কাজিন। তখন কিন্তু যখন এই জিনিসটা বলেছে, তখন কিন্তু বলেছে যে বড় মেয়ে থাকতো, ছোট মেয়ে মার সাথে থাকতো, এরকম একটা জিনিস। তো একদিন আপনি যেটা ইন্টিমেসির কথা বলছেন, আমি খুব মানে স্কিপ করতে চাচ্ছিলাম জিনিসটা। স্কিপ করার সুযোগ নেই, আপনি প্রথমত মামলা করেছেন তার এগেইনস্টে, এবং আপনাদের মধ্যে এরকম একটা সম্পর্ক আছে, এটা সোশ্যাল মিডিয়াতে সবাই জানে। তারপরে যেটা হয়েছে যে দ্যাট ওয়াজ একটা ডেতে তার বাবাও এসেছিল, যে তার বাবাও থাকবে। তো আমি আমার বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে আমাদের রুমে ছিলাম, আমাদের মানে বেবির রুমটাতে, যেটা বড় জনের না ছোট জনের রুমটাতে ছিলাম। অ্যান্ড তার বাবা এবং মা তার রুমে ছিল। তো একটা স্টেজে সে আমার রুমে চলে আসছে, এবং আমার রুমে চলে আসার পরে যেটা হয়েছে যে তো আমি বললাম যে কী ব্যাপার, আমার ইয়াঙ্গার ডটার ওর কথা বললাম যে ও তো আসলে তুমি যদি আসো তাহলে ও হয়তো, আমি যে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আমরা কিন্তু এই 8 বছর কিন্তু সে রাতে ঘুমায় না, এবং সে তাকে খুব মানে অনেক দুলাদুলি হাঁটাহাঁটি গান গাওয়াগাবি করে সে দেখা যায় যে ভোরের দিকে ঘুমাচ্ছে। হ্যাঁ, তো আমি বলেছিলাম যে তুমি যদি থাকো তোমাকে দেখে সে আরও খেলতে যাবে। হ্যাঁ, আমি ভিডিওটা দেখাবো আপনাকে। না, লাগবে না, বলেন। হ্যাঁ হ্যাঁ, তো সে আপনাদের এই সব ভিডিও আমি দেখতে চাই না, অলরেডি আপনারা অনেক কিছু দেখিয়েছেন ফেসবুকে, আমি জাস্ট গল্পের লজিক খোঁজার চেষ্টা করছি। তো ওগুলো সমস্যা নেই, আমি খেলছি ওর সাথে। হ্যাঁ, তো ওই ভিডিওটাই দেখাতে চাচ্ছিলাম, আমি একটু ভিডিও করে রেখেছি। দরকার নাই, আপনি আপনার বেবি আছে ওখানে? হ্যাঁ, তো আপনার বেবিকে আমি কেন দেখাবো সোশ্যাল না, মিডিয়াতে? ওকে দেখাবেন না, মানে আপনার জন্য আমি বিলিভ করেছি এটা, সমস্যা নেই। হ্যাঁ, সো একটু ওর সাথে খেলাধুলা করবো, সেরকম খেলাধুলা করতে করতে একটা স্টেজে এরকম হলো। তো তখন আই ওয়াজ কনসার্ন, কারণ তখন অলরেডি 10 ডেজের মতো ও আমার বাসায়, এবং একটা সোসাইটিতে আমি থাকি। ওই সোসাইটি তো কিছু রুলস রেগুলেশনস আছে, আপনি হয়তো জানেন, যে আমার বাসায় এসে যাওয়া আসা করছে, বাইকে দিয়ে যাওয়া আসা করছে, আসতেছে যাচ্ছে, তার আম্মু আসতেছে যাচ্ছে। তো সবাই ওয়াজ আস্কিং কোয়েশ্চেন যে হোয়াই দিস পার্সন ইজ স্টেইং উইথ ইউ, তুমি তো সিঙ্গেল মাদার। হ্যাঁ, তো তখন আমি ওর মাকে বলি যে এটা তো আসলে ঠিক হচ্ছে না। তো আমার কথা হচ্ছে যে দেখো মা, এরকম যে তোমাকে তো আসলে আমরা ওই হিসেবেই দেখি, তো তোমার যদি খুব প্রবলেম না হয় দেন আমরা এটা কাগজে কলমে করে রাখতে পারি আমাদের। আমি পরে আমার ফ্যামিলিকেও জিজ্ঞেস করলাম, আমার ফ্যামিলি তখন খুব ফেড আপ, আমার ফ্যামিলি এটা নিয়ে কথাই বলতে চায় না, তারা অলমোস্ট আমাকে মানে বয়কট করে দিবে টাইপের সিচুয়েশন আর কি, যে এরকম একটা রিলেশনে সে কেন জড়ালো, এবং সে কেন আমার বাসায় এসে স্টে করছে, আমার বাচ্চারা আছে সেখানে। তো এগুলো নিয়ে তারা আমার সাথে আর বলছে যে এখানে আমরা স্টপ, আমরা জানি না, এরপরে তোমার লাইফ তুমি যা ইচ্ছা তাই করো। তো দ্যাট ওয়াজ, তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা লিগালাইজ করা উচিত, যেহেতু সেও একটা। কত সালে আপনারা লিগালাইজ করেছেন? এটা হচ্ছে 2022 সালে। হোয়াই ডোন্ট ইউ অ্যানাউন্স? তারপরে বলি, তারপরে তখন এটা যখন আমি বলছিলাম, আমি 10 তারিখে বলছিলাম, আমার তারিখ এটা স্পেসিফিক্যালি মনে আছে, কারণ আমাদের কেসটার মধ্যে ডেটটা দরকার ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন সে রাত ওই ঘটনা না ঘটলে আপনি লিগালাইজ করতেন না? আমি হয়তো গেস্ট হিসেবে রেখে পরে একটা ইয়ে করে দিতাম, যে বলতাম যে ঠিক আছে তোমরা বাসা দেখো বা কিছু একটা হোয়াট এভার, যে কারণ ওভাবে ওই রাতে এরকম ঘটনা ঘটছে বলে আপনি লিগালাইজ করছেন বিষয়টা? লিগালাইজ করতে আমি ফিল করেছি যে ওরা প্রস্তাব দিয়েছে, আপনি রাজি হয়েছেন? আমি রাজি হয়েছি। আচ্ছা,
এবং আপনি বলছেন 2022 আপনি লিগ্যালাইজ করেছেন। জি। লিগ্যালাইজ করা মানে কি বিয়ে করা না? বিয়ে করাই তো। আপনারা কাজী ডেকে আলহামদুলিল্লাহ বলে বিয়ে করেছেন? আলহামদুলিল্লাহ ডেকে আমরা কোন কাজে এসেছিল? এখানে এটা নিয়েও তো অনেক কিছু হয়েছে। না আপনি আপনার কাজী তো আপনি চিনবেন না, কোথা থেকে আমি আসছে? ডাকিনি বেসিক্যালি, যেহেতু সাক্ষী কারা কারা ছিল বিয়েতে? সাক্ষী তার বন্ধু ছিল 2 জন, হ্যাঁ, এবং কাজীও তারাই নিয়ে এসেছে। ওর বাপ মা ছিল না তার বিয়েতে? বাবা ছিল না, কিন্তু তার মা ছিল সাক্ষী। সাক্ষী হিসেবে 2 জন বন্ধু ছিল। কেন সাক্ষী বিদ্যুৎ মতো যেখানে বাবা মা প্রেজেন্ট আছে? আমি জানি না বাবা মা। এটা আপনার লাইলা আপনি বারবার আপনি জিনিসটা আপনি জানলেন কিভাবে বিয়েতে তার বাবা মা আপনাকে ইন্সপায়ার করতেছে? না মানে তারা প্রেজেন্ট ছিল, বাট ওই যে রিটেন সাক্ষীর কথা বলছেন না, প্রেজেন্ট থাকলে তো তারাই সাইন করার কথা। নট নেসেসারিলি। আমি আই ডোন্ট থিংক। না এটা তো আপনার জায়গা থেকে এসে আসার কথা। তাহলে যে আপনার জায়গা থেকে আইন, আপনার জায়গা থেকে কাবিনটা আরো পাকাপোক্ত হইতো। আচ্ছা মানে আসার কথা কি না, মানে এতটুকু তো আপনি বোঝেন নাকি? নাকি আপনি এটাও বোঝেন না? আমি লাইক প্রিভিয়াস বিয়েতে আমি দেখিনি যে আমার প্যারেন্টস ইন ল সাক্ষী হয়েছে। আপনি সবকিছু ভিডিও করছেন, স্ক্রিন রেকর্ড রেখেছেন, বিয়ের ভিডিও আছে? হ্যাঁ অবশ্যই আছে। বিয়ের ভিডিওটা দেখতে চাই। আমার এই মোবাইলে নাই, বাট আছে। আপনি বিয়ের ভিডিওটা পোস্ট করেন না কেন এখন পর্যন্ত? সবকিছু তো পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ওইটাও পোস্ট হয়েছে, আপনি হয়তো দেখেননি। হ্যাঁ, আপনাকে বিয়ের ভিডিও পোস্ট হয়েছে, আপনারা বিয়ে করতেছেন, পেপার সাইন করতেছেন, এরকম ভিডিও পেপার আছে? সাইনের ব্যাপার না, তাহলে ওইটা যে প্রোগ্রামটা হয়েছিল ওখানে আমরা প্রোগ্রাম তো অনেক কিছুতেই হতে পারে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে লাইক যারা বিয়ে শাদী করেন তারা আজকাল কিন্তু ভিডিও ডকুমেন্টস রাখেন। আপনার এটা আছে? কাবিনে সাইন করার সময় আছে? কাবিনে সাইন করার সময় আছে কিনা এটা বলতে পারছি না, বাট প্রোগ্রামের ভিডিও আছে। প্রোগ্রামের ভিডিও আছে যে ওই দিনটা এবং পার্টিকুলার ওখানে শুধু আমি একা ছিলাম না। ওই ভিডিওর মধ্যে বলা আছে যে আজকে বিয়ে হলো, বা ওই ভিডিওর মধ্যে বলা আছে আজকে নতুন জীবন শুরু হলো, এরকম কিছু করা আছে? না তাহলে ভিডিও দেখে আমরা বুঝবো কি করে এটা বিয়ে হয়েছে? আমি আপনাকে বলছি জিনিসটা, সেটা হচ্ছে যে আমার বাসায় আমি ছিলাম প্রেজেন্ট, আমার বাচ্চারা ছিল প্রেজেন্ট, আমার কাজের লোকরা ছিল প্রেজেন্ট, আমার ড্রাইভার ছিল প্রেজেন্ট, আমার কেয়ারটেকার ছিল প্রেজেন্ট, আমার বাসা নিচে যে শপকিপার ছিল সে ছিল প্রেজেন্ট। লাইলা, যারা আমার এমপ্লয়ি জি, তারা তাদের রুটিনের জন্য কোনোদিনও আমার বিপক্ষে কথা বলবে না। তারা ছিল প্রেজেন্ট। এছাড়া তার এন্ড থেকে তার বাবা ছিল না ওই দিন। নাতি বলতো অথচ বাবা ছিল না, মানে বাবা ছিল না সেদিন তার মা ছিল, তার 2 জন বন্ধু ছিল, তার ভাবি ছিল, ভাই ছিল, বোন ছিল। আপনি যাদের কথা বলছেন এরা যদি বলে যে আমরা ছিলাম না, কিছু করার নাই। আমি আপনাকে সুন্দর করে বলি, আপনার কাছে ভিডিও ডকুমেন্টসে কি আছে আপনি আমাকে সেটা বলেন। আমি বলবো আপনাকে, আমি আপনাকে দেখাবো, সেটা আমার আছে। কত সালে হয়েছে বিয়েটা? কত সালে হয়েছে? কত তারিখে? 2022 কত তারিখে আপনার বিবাহ বার্ষিক? জানুয়ারি 14 তারিখ 2022 সালে। সম্পর্ক শুরু হলো 2021-এ। তার মানে 1 বছরেরও কম সময়ের মধ্যে আপনারা বিয়ে করে ফেললেন। ইউ আর গাইজ আর ম্যারিড, এন্ড দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আপনি 2022-এ বিয়ে করেছেন, কিন্তু আপনি কখনোই সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসেন নাই। বলতে পারেন নাই কেন? বলতে পারিনি, তার কারণ হলো আমি যখন তাদেরকে অ্যাপ্রোচ করেছিলাম ওই 10 তারিখের পরে যে আমার এটা লিগ্যালাইজ করা দরকার, বিকজ আমি একটা সোসাইটিতে থাকি এবং সবাই আমাকে কোয়েশ্চেন করছে যে তুমি সিঙ্গেল মাদার, বাট তোমার এখানে একটা ছেলে যাওয়া আসা করছে কেন। একটা রিকোয়েস্ট ছিল আমার কাছে, সে বলছিল যে দেখো আমি তো এখন ফিল্মের দিকে যাব, আমার ফিউচার প্ল্যানিং হচ্ছে মিডিয়াতে, অ্যান্ড আমি যেহেতু নায়ক হতে যাব, সো এই ম্যারেজের ব্যাপারটা তো তোমার আমার মধ্যে থাকলেই হলো, অ্যান্ড ডকুমেন্টেড থাকলেই হলো, আর বাচ্চারা জানলেই হলো, বা সারাউন্ডিং সোসাইটি জানলেই হলো। এটা তোমার সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে করো না। যখন আমি একটা ভালো সুযোগ পাবো তখন ওর সাথে কথা হচ্ছে একজন ফিল্ম ডিরেক্টর সিমি ইসলাম কলি, সম্ভবত সিমি ইসলাম কলি, উনি ওকে তখন একটা সিনেমা করার অফার দিচ্ছিল। কিসের রোল? নায়কের রোল। ওকে নায়ক হওয়ার যায়, মানে বয়স হয়েছে, মানে এটা বললে আপনি বিশ্বাস করে বসবেন? আমি বিকজ সিম ইসলাম কলির সাথে আমার কথা হয়েছিল, আমি নিজেও। সিম ইসলাম কলি বলুক, আপনি কলি বলুক, আরো অলি বলুক, সমস্যা নাই। তো যেটা হয়েছে তখন বলেছে যে সো তুমি এই জিনিসটা এখন বলবে না, এবং এই কথাটা আপনাকে আরো পরবর্তীতে বলবো যে ও কিভাবে জিনিসটা মিডিয়ার সামনে বলেছিল এবং আমি কিভাবে বলেছিলাম যে ও তো বলেছে কাজীর এই বিয়েটা নিয়ে এটা পুরোটাই ফেক, কারণ এবং বলেছে যে এমন একজন কাজীকে দিয়ে সাইন করেছেন যে কাজী 2 বছর আগে মারা গেছে। এটা না, এটা আসলেই তাই নাকি যে আপনারা মৃত কাজীকে নিয়ে এসে সাইন টেন করছেন নাকি? এটা মৃত কাজী তো আমার বোঝার উপায় নাই, আমি তো দেখেছি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক 2 জন এসেছিল। হ্যাঁ, ওর মধ্যে একজন সম্ভবত ছিল মাওলানা, বা আরেকজন ছিল হচ্ছে। আপনার বাসায় সিসি ক্যামেরা আছে না? না, আমার বাসায় সিসি ক্যামেরা নেই। আপনার বাসায় সিসি ক্যামেরা থাকা উচিত। আমার বাসায় সিসি ক্যামেরা নেই, থাকলে তো অনেক জিনিসই, মানে বাসায় কে ঢুকেছে ওই দিন, তাহলে তো এগুলো আপনি প্রুফ করতে পারবেন। এগুলো যেটা হয়েছে যে ডকুমেন্টস ফেক না, সার্টিফিকেট যেটা আমাকে দেওয়া হয়েছিল পরবর্তীতে, কারণ হচ্ছে যে এটা যখন হয়ে গেল তখন আমার যে সোসাইটি সেখানে আমার
ম্যারিটাল স্ট্যাটাস ওখানে যে ডিরেক্টরি থাকে ওটাতে আপডেট করতে হলো, এবং ওটাতে আমার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হলে আমি তাকে বলি যে তুমি আমাকে সার্টিফিকেটটা এনে দিও। ওই কাজী নিয়ে আসছে সার্টিফিকেট কাজীটাকে নিয়ে আসছে, ও নিয়ে আসছে ওদের পরিবার থেকে, ওদের পরিবার থেকে কাজী নিয়ে আসছে। ওকে, সার্টিফিকেটটা এনে দিও, কারণ আমার সোসাইটিতে দেওয়ার দরকার আছে, আমার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার দরকার নেই, কারণ আমি তখন সোশ্যাল মিডিয়াতে কেউ না। তখন কিন্তু 2022 সালে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাই, আমি এসেছি 2023-এর প্রায় শেষের দিকটা টাইমটাতে। তো আমার তো কাউকে ওইভাবে পাবলিশ করার দরকার নাই যে আমি বিয়ে করেছি বা এটা সেটা। আর ওর যখন ওই ইসিম ইসলাম কলির সাথে যে কথা হচ্ছিল যে সে একটা নায়ক হবে, সেখানে উনি সাজেস্ট করছিলেন যে দেখো তোমাদের মধ্যে যে প্রেম আছে এটাও বলো না, তাহলে ওর মেয়ে ফ্যান বেসটা কমে যাবে, এটা সেটা। কি হাস্যকর কথাবার্তা না, পুরো দুনিয়া জানে আপনাদের মধ্যে সম্পর্ক আছে, ইটস লাইক আ সুগার মামিয়া টাইপের সম্পর্ক। না না না, সেটা তখন না, সেটা পরবর্তীতে, সেটা হচ্ছে পরবর্তীতে। তো এটা কাগজটা আমি যখন ওকে আনতে বললাম যে আমার সোসাইটিতে একটা, যেহেতু আমার ম্যারিটাল স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে, এটা ওদেরকে নোটিফাই করতে হবে এবং তাদেরকে আমার সার্টিফিকেটের কপি দিতে হবে, তুমি একটা সার্টিফিকেটের কপি এনে দিও বা সার্টিফিকেট এনে দিও, ম্যারেজ সার্টিফিকেট যেটা বলে। তো ও পরবর্তীতে ওটা আমাকে এনে দিয়েছে এবং ওইটাই আমি সোসাইটিতে জমা দিয়েছি। 22 এপ্রিলে একটা মানে তার ফ্রেন্ডস সারাউন্ডিংস নিয়ে আমরা একটা মানে যেটা